এই যে মিস্টার, তাড়াতাড়ি উঠুন বলছি। আপনি কি ভুলে গেছেন আজ আমাদের বিয়েতে যাওয়ার কথা? পাপা আর মামুনি কাল থেকে কতবার ফোন করেছে আজ সকাল সকাল ওই বাড়িতে চলে যেতে, আর আপনি এখনো নাক ডেকে ঘুমোচ্ছেন। ওহ জান, ঘুমোতে দাও প্লিজ। আর এত সকালে গিয়ে করবেটা কি সেখানে? করবোটা কি মানে? অনেক কিছুই করব, এখন তাড়াতাড়ি উঠুন বলছি। ওইদিকে নিশ্চয়ই নানু বাড়ির ওরাও সবাই চলে আসছে, আর আমি এখনো বসে আছি আপনার জন্য। তোমার বকবকানি চড়ে দেখছি একটু ঘুমাতে পারবো না। দাঁড়াও, একবার লন্ডন নিয়ে যাই তোমায়, তারপর দেখবো কিভাবে দুদিন পর পর বাবার বাড়ি যাওয়ার বায়না ধরো। ইস, আপনি বললেই হলো নাকি, আমি লন্ডন গেলে তো। মানে কি? লন্ডন যাবে না তো এখানে একা থাকবে নাকি? কেন একা থাকবো কেন? এখানে পাপা মামুনি আছে, শ্বশুর আপু শাশুড়ি মা আছে, তাহলে আমি একা থাকবো কেন? ও, তাহলে আমার কোনো প্রয়োজন নেই, শুধু ওরা থাকলেই হবে, তাই তো? ঠিক আছে, তাহলে আর কি, আমাকে যখন কারো প্রয়োজন নেই তখন আমি একাই চলে যাব লন্ডন। আপনি রাগ করছেন কেন? মাত্র কয়েকদিনের জন্যই তো আপনি লন্ডন যাবেন, তাও মাসে তো একবার। এই কদিন আমি ওদের সাথে থাকলে কি হয়? তোমাকে কে বলল আমি মাত্র কয়েকদিনের জন্য লন্ডনে যাব? আমার ব্যবসা বাণিজ্যের সবই বলতে গেলে লন্ডনে। এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছিলাম আমি। এখানে মাত্র দু একটা শাখা আছে আমার, সেগুলো আমি ডেট আর তোমার বাবার দায়িত্বে দিয়ে যাব। ওরাই সামনে নিবে এগুলো, আর আমাকে লন্ডনের বিজনেসগুলো সামলাতে হবে, যেগুলো এখানে থেকে সম্ভব না। তাই তুমি না চাইলেও তোমাকে আমার সাথে যেতে হবে জান। এসব কি বলছেন? এরকম তো কোনো কথা ছিল না আমাদের মধ্যে। আমি এখানে সবাইকে ছেড়ে লন্ডনে থাকবো কি করে? কেন, তুই জানতে না আমি লন্ডনে থাকি? আর শুধুমাত্র তোমাকে বিয়ের জন্যই এখানে আসা। আমি তো ভেবেছিলাম আপনি এখন থেকে এইখানেই থাকবেন আর মাঝে মধ্যে লন্ডনে যাবেন। তার মানে কি আমি এখানে সবসময় থাকবো না? জানলে তুমি আমাকে বিয়ে করতে না? আরে আমি এটা কখন বললাম? আপনি তো দেখছি কথায় কথায় রাগ দেখান। প্রিন্স এবার একটু মুচকি হেসে আমাকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললেন, আচ্ছা ওকে, এত মন খারাপ করতে হবে না। আমরা লন্ডন থাকলেও কিছুদিন পর পরই তোমাকে নিয়ে দেশে আসবো বেড়াতে, কেমন? ওকে, এবার উঠুন প্লিজ। প্রিন্স উঠে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আধ ঘন্টা পর শাওয়ার নিয়ে বেরিয়ে এসে রেডি হতে লাগলেন উনি। আমিও এর মধ্যেই ওনার জন্য নাস্তা নিয়ে এসে ওনাকে খাইয়ে দিচ্ছি, আর উনি রেডি হচ্ছেন। উনি রেডি হতে হতে ওনাকে খাইয়ে দিয়ে আমি গিয়ে হাত ধুয়ে এসে চুলটাকে আরেকবার সেট করে নিলাম। রেডি তো সেই কালকেই হয়ে গিয়েছি, শুধু মিস্টার পারফেক্টের জন্য এত দেরি। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম ওই বাড়ির উদ্দেশ্যে। আমাদের সাথে আমার শ্বশুর শাশুড়িও যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার অফিস আর শাশুড়ি মা একটু অসুস্থ বলে যেতে পারছে না। আসলে বিয়ের পর এই প্রথম আমাদের বাড়িতে প্রিন্সের মা বাবা সহ আমাদের আর আমার নানুর বাড়ির সবাইকে একসাথে দাওয়াত করা হয়েছে। যাই হোক, আমরা এসে পৌঁছে গেছি। পাপার মামুনি তো আমাদের দেখে খুশিতে গদগদ হয়ে উঠেছে, আর বিশেষ করে পাপা তো তার জামাইকে পেয়েছেন আকাশের চাঁদ খুঁজে পেয়েছে। পাপা প্রিন্সকে সাথে নিয়ে গিয়ে বসে পড়লেন সোফায়। বিভিন্ন বিষয়ে কথা বলছে ওরা, আর আমি গিয়ে আম্মুর সাথে কিচেন থেকে নাস্তাগুলো আনতে সাহায্য করছি। প্রিন্সের সামনে নাস্তাগুলো রাখতেই উনি অবাক চোখে আমাদের দিকে তাকালেন। এত এত খাবার কে খাবে? কেন বাবা, এগুলো তো তোমার জন্যই বানানো হয়েছে, তুমি খাবে। নাস্তাগুলো কি পছন্দ হয়নি? অন্য কিছু করে দিই? আরে মা, আপনি কি বলছেন এসব? একে তো এতগুলো খাবার বানিয়ে এনেছেন, তার উপর আবার বলছেন অন্য কিছু বানিয়ে আনবেন। আর খাবার পছন্দ হবে না কেন? আমি তো জাস্ট এটাই বলতে চেয়েছি যে এতগুলো খাবার তৈরি করার কি প্রয়োজন ছিল? আমি তো আসার আগেই খেয়ে বেরিয়েছি। তার চেয়ে বরং এগুলো আপনার মেয়েকে খাওয়ান। সেই সকাল থেকে আমাকে পাগল করে দিচ্ছিল তারা দিয়ে এখানে আসার জন্য। তাড়াতাড়ি না এলে নাকি ওর ভাগের খাবারগুলো অন্য কেউ খেয়ে নিবে। ওনার কথা শুনে আমার সেই রাগ উঠল, আর এদিকে মামুনি আর পাপা প্রিন্সের কথা শুনে মুখ টিপে হাসতে লাগলো। আমি রেগে ফায়ার হয়ে গেলাম। মোটেও আমি এই কথা বলিনি, আপনি শুধু শুধু আমাকে টিজ করছেন।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত রাগ করতে হবে না। জামাই তো একটু মজা করছিল মাত্র। আমি মুখ ফুলিয়ে প্রিন্সকে একটা মুচকি দিলাম আর উনি হেসে ফেললেন। আমি মামুনিকে জিজ্ঞেস করলাম নানুর বাড়ির লোকজন কখন আসবে। মামুনি বলল তারা পথে আছে, বেশিক্ষণ লাগবে না এসে পৌঁছাতে। পাপা আমাকে ডেকে সোফায় বসতে বললেন। আমি গিয়ে পাপার পাশে বসলাম আর মামুনি আমাদের নাস্তা খেতে বলে চলে গেল রান্নার ঘরে। পাপা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, দেখতে দেখতে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেল, বুঝতেই পারলাম না। দেখতে দেখতে তার বিয়েও হয়ে গেল। দোয়া করি যেন অতি শীঘ্রই নাতি নাতনির মুখ দেখতে পারি। আমি লজ্জায় লাল হয়ে একবার প্রিন্সের দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আমি দ্রুত ওনার দিকে থেকে চোখ সরিয়ে পাপাকে প্রিন্সের সাথে কথা বলতে বলে উঠে চলে এলাম মামুনির কাছে রান্নাঘরে। তা বাবা, তুমি নাকি লন্ডনে যাচ্ছ, কবে ফিরবে? রোজও কি তোমার সাথে যাচ্ছে, নাকি সেই কয়দিনের জন্য ওকে আমাদের এখানে রেখে যাবে? না বাবা, রোজও যাচ্ছে আমার সাথে, তবে কয়দিনের জন্য নয়। আপনি তো জানেনই আমার সব বিজনেস মূলত লন্ডনেই। আর এমনিতেই 1.5-2 মাস দেশে থেকে লন্ডনে 2 দিন পর পর দৌড়াদৌড়ি করে বিজনেস সামলাতে হয়েছে। কিন্তু এভাবে তো আর এত বড় বিজনেস সামলানো সম্ভব নয়, তাই এবার লন্ডন ফিরতে হবে। তবে তার আগে আমার এখনকার যে কয়টা ব্রাঞ্চ রয়েছে কোম্পানির, সেগুলো আপনারা ডেটের দায়িত্বে নিয়ে যেতে চাই। আশা করি আপনারাই এগুলো সামলে নেবেন, আর আমিও যখনই সময় পাবো রোজকে নিয়ে এসে ঘুরে যাব। মেয়েটাকে বড্ড মিস করব। আসলে একটা মাত্র মেয়ে, কখনো ওকে ছেড়ে আমরা থাকিনি। মেয়ের বিয়ের পর থেকে তো এই বাড়িটা কেমন যেন শূন্য শূন্য হয়ে থাকে। এই যে তোমরা এলে, এখন যেন কেমন বাড়িটা প্রাণ ফিরে পেল। কয়দিন পরে আবার তোমরা লন্ডনে চলে গেলে তো আরো খারাপ লাগবে মেয়েটার জন্য। মন খারাপ করবেন না, আমরা কিছুদিন পর পরই এসে বেরিয়ে যাব। বেলা 11:30টায় এসে নানুর বাড়ির সবাই পৌঁছলো আমাদের বাড়িতে। সবার সাথে আমি আর প্রিন্স কুশল বিনিময় করে সবাই সোফায় বসলাম। কিন্তু প্রিন্স আজও নাবিল ভাইয়ার সাথে তেমন কোনো কথা বলছে না, শুধু হাই হ্যালো করেই শেষ। নাবিল ভাইয়া নিজে থেকে কিছু জিজ্ঞেস করলে কোনো রকমে উত্তর দেয়, যেন বাধ্য হয়েই কথা বলছে উনি ভাইয়ার সাথে। আমার ব্যাপারটা খারাপ লাগছে, কিন্তু সবাই সামনে বলে কিছুই জিজ্ঞেস করতে পারছি না। প্রিন্স নাবিলার সাথে উনি কথা বলতে চায় না কেন। যাই হোক, অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দিচ্ছি। এর মধ্যে নাবিল ভাইয়ের সাথেও অনেক কথা হচ্ছে ফাঁকে ফাঁকে। আর ওই বাড়ির পিচ্চিগুলো তো আছেই। নাবিল ভাইয়া মাঝে মধ্যে আমার আর প্রিন্সের প্রেম কিভাবে হলো, বিয়ের পর দিনকাল কেমন চলছে, আরো হাবি জাবি বিষয় নিয়ে কথা বলছে। মাঝে মধ্যে অনেক হাসির কথাও বলেছিল, যার কারণে আমার খুব হাসি পাচ্ছিল। এর মধ্যে আমার একবার চোখ যায় প্রিন্সের দিকে। উনি কেমন যেন অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি ওনার ওইভাবে তাকানোর কোনো কারণ খুঁজে পাচ্ছি না, আর সবার সামনে কিছু জিজ্ঞেসও করতে পারছি না। আর এদিকে নাবিল ভাইয়া তো বক বক করেই যাচ্ছে। প্রিন্স আমাদের থেকে একটু দূরে বসে আছে। প্রিন্সের ওইরকম তাকানো দেখে আমার মনে কেমন জানি একটা ভয় কাজ করতে লাগলো। আমি মনে মনে ভাবছি, আবার কোনো ভুল করলাম না তো। আমি প্রিন্সের সামনে এভাবে বসে থাকার মতো আর সাহস পাচ্ছি না, তাই সবাইকে কোন রকমে বলে রুমে চলে এলাম। ওইদিকে আমি চলে আসতেই মামুনি আর পাপা প্রিন্সকেও রেস্ট নেওয়ার জন্য রুমে পাঠিয়ে দিল। আমি খাটে বসে ভাবছি, প্রিন্স হঠাৎই ওরকম ভাবে রেগে আছে কি নিয়ে। আমি তো এমন কিছু করিনি যার জন্য উনি আমার উপর রাখতে পারেন। এসব ভাবতে ভাবতেই হঠাৎ জানলা খোলার শব্দ পেলাম। দরজাটা আমি ছিটকিনি লাগাইনি, জাস্ট ভিড়িয়ে রেখেছিলাম। যাই হোক, আমি দরজার দিকে তাকাতেই দেখি প্রিন্স ঘরে ঢুকে দরজার ছিটকিনি লাগিয়ে আমার দিকে ঘুরে তাকালেন। এখনো তার চোখে মুখে রাগ স্পষ্ট। আমি উঠে দাঁড়াতেই উনি আচমকা আমার সামনে এসে আমায় ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই উনি আমার শোয়া অবস্থায় দুহাত চেপে ধরলো। ব্যথায় আমি কুঁকড়ে উঠলাম। প্রিন্স, কি করছেনটা কি? ছাড়ুন, আমায় লাগছে তো। খুব লাগছে না? এরকম কাজ করার আগে মনে থাকে না যে আমারও এরকমই লাগে? শুধু পার্থক্য এটাই যে তোমার ব্যথা লাগে শরীরে আর আমার ব্যথা লাগে হৃদয়ে। এসব কি বলছেন প্রিন্স? কি এমন করেছি আমি? আর
এ আপনার কেমন ভালোবাসা, যেখানে একবার পাগলের মতো ভালোবাসেন, আবার আরেকবার আঘাতের উপর আঘাত দেন? আমি তোমায় কখনোই আঘাত দিতে চাই না, কিন্তু তুমি আমাকে তোমায় আঘাত করতে বাধ্য করো। ইউ নো হোয়াট, আমি সবসময় নিজের রাগে কন্ট্রোলে রাখার চেষ্টা করি, সবসময় ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করি, কিন্তু একমাত্র তোমার আচরণ, তোমার উল্টোপাল্টা কাজগুলো দেখলে আমি কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না। কারণ তুমি বারবার সেই কাজটাই করো, যেটা টলারেট করতে পারি না, যেটা আমি পছন্দ করি না বা তোমাকে করতে মানা করি। তুমি সেটাই বেশি বেশি করো। তুমি ভালো করেই জানো আমি কোনো ভুলের জন্য বারবার ক্ষমা করি না, তারপরও কেন রাখো আমায়? প্রিন্স, আপনি শুধু শুধু সিনক্রেট করছেন। আমি এমন কোনো অন্যায় কাজ করিনি যার জন্য আপনি আমার সাথে এরকম বিহেভ করতে পারেন। জাস্ট শাট আপ রোজ, একদম আমার রাগ বাড়িও না। আর একবার মুখে মুখে তর্ক করলে কিন্তু এরপরে কথা বলার অবস্থায় থাকবে না। আমি করেছিটা কি সেটা বলবেন? কেন এরকম করছেন হঠাৎ? তুমি বুঝতে পারছো না কি করেছো তুমি? ওই নাবিলের সাথে কিসের এত কথা তোমার? যখনই দেখা হয় হেসে হেসে কি এত কথা বলো ওর সাথে? আপনি এই কারণেই আমার সাথে এই ধরনের ব্যবহার করছেন, আর এই জন্যই আপনি নাবিল ভাইয়ার সাথে ঠিকমতো কথাও বলেন না, তাই না? হ্যাঁ তাই। এবার বলো কিসের এত কথা ওর সাথে? কিসের কথা মানে কি? উনি আমার কাজিন, ওনার সাথে আমি কথা বলতেই পারি। কেন, আপনি বলেন না আপনার কাজিনদের সাথে কথা? আমি আপনার কাজিনদের সাথে একবার আপনাকে দেখে ভুল বুঝেছিলাম বলে আপনি আমাকে কম শাস্তি দেননি। তাহলে এখন আপনি নিজেও এই কাজ কেন করছেন? হ্যাঁ করছি, কারণ জেসমিন আমার বড় বোন হয়, আর তুমি নাবিলের ছোট। সে তোমায় অন্য নজরে দেখতেই পারে, আর সে অন্য নজরে না দেখলেও তুমি ওর সাথে কোনো কথা বলবে না, প্রয়োজনে ওর সামনেও যাবে না। আর শুধু নাবিল না, কোনো ছেলের সাথেই যেন তোমাকে কথা বলতে বা মিশতে না দেখি। আমার কথার অবাধ্য যেন না হও, তাহলে ফল তোমার জন্য ভালো হবে না। তাই বলে উনি বা আমার যে কোনো কাজই না আমার সাথে কথা বলতে চাইলে আমি তাদের সাথে কথা না বলে চলে যাব? ভদ্রতার খাতিরে মানুষকে মানুষের সাথে কথা বলতে হয়। তুমি আমাকে ভদ্রতা শেখাতে এসো না, তোমার সব ভদ্রতা তুমি আমার জন্য রেখে দাও। আর হ্যাঁ, একটা কথা মাথায় ভালো করে সেট করে নাও, আমি এখন থেকে শুধু তোমার ডেঞ্জারাস লাভার নই, এখন থেকে আমি তোমার ডেঞ্জারাস লাভার হাজবেন্ড। বিয়ের আগ পর্যন্ত শুধু একজন লাভারের ডেঞ্জারাস লাভ দেখেছো, আর এবার দেখবে ডেঞ্জারাস লাভার হাজবেন্ডের ডেঞ্জারাস লাভ। সো তোমার এই ডেঞ্জারাস লাভার হাজবেন্ড কখনোই তোমাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলা তো দূরে থাক, আমার পারমিশন ছাড়া কোনো ছেলের সামনে গেলেও সেটা টলারেট করবে না। তাই এমন কিছু করো না যার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। আমি সত্যি আগের আপনাকে আর এখনকার আপনাকে মেলাতে পারছি না। আপনি এত কঠিন কি করে হতে পারেন? উনি আমার হাত ছেড়ে দিয়ে ওনার দু হাত দিয়ে আমার দুগাল আলতো করে ধরে বললেন, আমার কথা অমান্য করো না প্লিজ। তুমি ভালো করেই জানো আমি রাগলে মাথা ঠিক থাকে না, তাই আমার অপছন্দের কাজগুলো ভুলেও করো না। তোমার উপরেই ডিপেন্ড করবে আমি কঠিন হব নাকি কোমল। আমি সত্যিই চাই না তোমাকে হার্ট করতে, কিন্তু তুমি আমাকে হার্ট করলে আমিও বাধ্য হব তোমায় হার্ট করতে। তুমি হয়তো জানো না তোমাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে আমার কতটা কষ্ট হয়। আমি সহ্য করতে পারি না তোমাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে। প্লিজ সুইটার, এমন কিছু করো না যেটা আমি সহ্য করতে পারি না। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। আমি জানি উনি আমায় খুব ভালোবাসেন, কিন্তু উনি যে আমার প্রতি এতটা পজিটিভ তা আমার জানা ছিল না। বেলকনিতে রেলিং ধরে আকাশের অর্ধবৃত্ত চারটার দিকে এক মনে তাকিয়ে আছি। মনটা ভীষণ উদাস উদাস লাগছে। হয়তো কাল এই সময়ে শুধু লন্ডন থাকতে হবে আমাকে, পরিবার পরিজন ছেড়ে শুধুমাত্র ভালোবাসার মানুষের হাত ধরে পাড়ি দিতে হবে সেখানে। জানি না আবার কবে আসতে পারবো দেশে। এসব ভাবতেই একটা চাপা দীর্ঘশ্বাস আর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এমন সময় হঠাৎ কারোর ঠান্ডা স্পর্শ অনুভব করলাম পেটে, আর সাথে কাঁধে গরম নিঃশ্বাস। সাথে সাথে কেঁপে উঠলাম। প্রিন্স আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার কাঁধে নিজের থুতনি রেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
মন খারাপ? না। প্রিন্স আমাকে তার দিকে ঘুরিয়ে দু কাঁধে নিজের দুহাত রেখে বললেন, মন খারাপ করো না জান। জানি আমি তোমার কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে ওই রকম একটা অচেনা অজানা দেশে গিয়ে থাকতে হবে ভেবে। বাট আই প্রমিস ইউ, যখনই আমি সময় পাবো তোমাকে নিয়ে চলে আসবো বেড়াতে। কি করবো বলো? কাজকর্ম ফেলে তো এখানে পড়ে থাকলে চলবে না, তাই না? তাই মন খারাপ না করে আবেগটা কমিয়ে একটু বাস্তবিক হওয়ার চেষ্টা করো। আমি কি আপনাকে বলেছি নাকি আমার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না বুঝি? যাক, তাহলে তো ভালোই হলো। কষ্ট না হলে আমারই সুবিধা। এখন ঘরে চলো। আমার ভালো লাগছে না, আপনি যান, আমি এখানেই থাকি। উনি আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর হুট করেই আমাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলেন ঘরের দিকে। উনি আচমকা এভাবে কোলে তুলে নেয়, আমি ভয় পেয়ে ওনার গলা জড়িয়ে ধরলাম। কি হলো, ঘরে নিচ্ছেন কেন? আমি তো বললাম আমি বেলকনিতে থাকবো কিছুক্ষণ। এখন বেলকনিতে থাকতে হবে না, অনেকক্ষণ ছিলে, কিছু বলিনি। ইটস টাইম টু রোম্যান্স সুইটার, সো ডোন্ট ডিস্টার্ব মি। উনি কথাগুলো বলেই আমায় খাটে শুয়ে দিলেন, তারপর উনিও পাশে শুয়ে আমায় জড়িয়ে ধরে বললেন, জানো রোজ, আগে তোমাকে ছাড়া থাকতে কষ্ট হলেও অনেক কষ্টে নিজেকে সামলে নিতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। তোমাকে ছেড়ে থাকা তো দূরের কথা, তোমাকে ছাড়া একটা দিন আমি কল্পনাও করতে পারি না। তাই প্লিজ আমার থেকে দূরে থাকার চিন্তাটাও করো না। তুমি হাজার কষ্ট পেলেও আমি তোমাকে এখানে রেখে যেতে পারবো না। প্লিজ এই বিষয়ে কোনো আবদার করো না আমার কাছে। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আপনার কি মনে হয় যে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো? ডোন্ট ওয়ারি, আমি আপনার কাছে কখনোই কোনো রকম কোনো আবদার করব না যেটাতে আপনার কষ্ট হয়। থ্যাংক ইউ সো মাচ সুইটার, অ্যান্ড আই লাভ ইউ। আই লাভ ইউ টু মিস্টার পারফেক্ট ডেঞ্জারাস লাভার হাজব্যান্ড। তাই? হুম। লন্ডনে এসে পৌঁছেছি প্রায় 1 ঘন্টা হলো। এখন আছি প্রিন্সের বাড়িতে। বাড়িটা বেশ বড়। বাড়ির চারদিকে উঁচু করে প্রাচীর তৈরি করা, আর গেট থেকে শুরু করে বাড়ির মেইন দরজা পর্যন্ত জায়গায় জায়গায় গার্ডরা দাঁড়িয়ে আছে বন্দুক হাতে। সবার পরনে কালো পোশাক আর কালো সানগ্লাস। আমি বেডরুমে বসে ফোনে গেমস খেলছি। মিস্টার পারফেক্ট কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে তার অফিসের উদ্দেশ্যে। কি নাকি জরুরি কাজ আছে তার। আমি বাড়িতে একা, যদিও বাড়িতে অনেক সার্ভেন্ট আর গার্ডরা তো আছে। আসার পরেই দেশে ফোন করে কথা বলে নিয়েছিলাম সবার সাথে। এখন একা কিছুই ভালো লাগছে না, আর গেমস খেলতেও আজ খুব বিরক্ত লাগছে, তাই শুয়ে পড়লাম বিছানায়। উনি কখন আসবে তার কোনো ঠিক নেই, যদিও বলেছে তাড়াতাড়ি ফিরে আসবে। হঠাৎ ঘুমের মধ্যে উষ্ণ ছোঁয়া আর শরীরে ভারী কিছু অনুভব করলাম, আর সেই সাথে আছে খুব চেনা একটা ঘ্রাণ, মিষ্টি গন্ধ। সাথে সাথেই ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে তাকাতেই দেখি প্রিন্স আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে আছে। হয়তো ঘুমিয়ে আছে, কখন এসছে জানি না। এতক্ষণে আমার মনের ভেতর স্বস্তির কাজ করছে। মনে হচ্ছে এই তো আমার সবচেয়ে কাছের মানুষটা আমার সাথে আছে। এখন আর আমার কোনো ভয় নেই, আর না আছে কোনো একাকিত্ব বোধ। যতক্ষণ উনি বাইরে ছিলেন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। এই অচেনা অজানা দেশটাতে ইনিই তো আমার একমাত্র আপনজন। এসব ভেবেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আমি এক দৃষ্টিতে ওনার মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছি, যেটা দেখলে আমার সব কষ্টগুলো এক নিমিষেই ভুলে যায়। হঠাৎ উনি চোখ বন্ধ অবস্থাতেই বলে উঠলেন, কি ব্যাপার সুইটার, এত গভীরভাবে কি দেখছো আমার চেহারায়? আমি কি আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছি? আমি ওনার কথা শুনে থতমত খেয়ে গেলাম। দ্রুত ওনার দিক থেকে চোখ সরিয়ে ওনার বুকের ভিতর মুখ মুছে দিলাম, আর ভাবতে লাগলাম উনি এতক্ষণ জেগেছিলেন, কিন্তু উনি তো চোখ বন্ধ করে রেখেছিলেন। তাহলে কিভাবে বুঝলেন যে আমি ওনার দিকে তাকিয়েছিলাম? আর উনি এদিকে আমাকে ওনার বুকে মুখ লুকোতে দেখে মুচকি মুচকি হাসতে লাগলেন, তারপর বলে উঠলেন, কি গো, বলে না তো কি দেখছিলে? আমি কি আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছি? আমি মোটেও আপনাকে দেখছিলাম না। আর আপনি কি করে জানলেন আমি আপনার দিকে তাকিয়েছিলাম নাকি ছিলাম না? আপনি তো চোখ বন্ধ করেছিলেন। উনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন,
আমার চোখ বন্ধ ছিল সোনা, কিন্তু মনের চোখ খোলাই ছিল। আর এই মনের চোখ দিয়ে আমি সারাক্ষণই তোমাকে দেখতে পাই। বললেই হলো মিথ্যুক কোথাকার। নিশ্চয়ই আপনি মিটমিট করে দেখছিলেন। যদিও আমি জানি প্রথম থেকেই ওনার চোখ বন্ধ ছিল, যতক্ষণ পর্যন্ত আমি ওনার দিকে তাকিয়েছিলাম। কিন্তু এখন কিছুতেই ওনার কথাতে গুরুত্ব দেওয়া যাবে না, নইলে আমাকেই লজ্জায় পড়তে হবে। তাই তাহলে হয়ে যাক একটা পরীক্ষা। আমি মিথ্যুক না কি সেটা প্রমাণ করে দেই, কি বলো? কি পরীক্ষা আর কিভাবে প্রমাণ দেবেন? তুমি নিজের হাতে আমার চোখ বেঁধে দেবে, আর তারপর তুমি আমার সামনে বসবে। আমি ওই অবস্থায় বলবো তুমি আমার দিকে তাকিয়ে আছো কিনা। যদি আমারটা মিলে যায়, তখন তোমায় স্বীকার করতে হবে যে আমি চোখ বন্ধ রেখেও তোমায় অনুভব করতে পারি। রাজি? ওকে, ডান। আমি দ্রুত একটা কালো পট্টি এনে ওনার চোখটা খুব শক্ত করে বেঁধে দিলাম। তারপর ওনার সামনে বসে পড়লাম। তারপর আমি আগে টেস্ট করতে চাই আপনি কিছু দেখতে পাচ্ছেন কিনা। কিভাবে টেস্ট করবে? আমি তো বললাম আমি চোখ বন্ধ রেখে বলতে পারি তুমি কি করছো। তাহলে আলাদাভাবে কি টেস্ট করবে শুনি? এই রে, তাই তো। এখন কিভাবে টেস্ট করব? আরে ধুর, আমি যেভাবে টাইট করে ওনার চোখ বেঁধেছি তাতে ওনার পক্ষে কিছুই দেখা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিরেক্ট পরীক্ষা হোক। আপনাকে এখন বলতে হবে আমার চোখ বন্ধ করে আছি নাকি চোখ খুলে রেখেছি। ওকে। ওকে, তাহলে স্টার্ট। এবার বলুন আমার চোখ খোলা নাকি বন্ধ। এই মুহূর্তে তোমার চোখ বন্ধ। আমি দ্রুত চোখ খুলে ওনার দিকে তাকালাম, কিন্তু ওনার চোখ তো বাঁধাই আছে। মনে মনে ভাবছি উনি আবার চিটিং করে পট্টি সরিয়ে দেখেনি তো। না, হবে না, আপনি নিশ্চয়ই চিটিং করেছেন। এবার আবার নতুন করে হবে। ওকে। আমি এবার ওনার পেছনে গিয়ে বসে পেছন থেকে ওনার দিকে তাকিয়ে বললাম, এবার বলুন আমি কি করছি। আপনি আমার পিছন থেকে আমার চুলের দিকে নেশাক্ত চোখে তাকিয়ে আছেন ম্যাডাম। ইস, এই লোকটা কিভাবে সব বুঝে যায়। মোটেই না, আপনি আন্দাজে বলছেন। আর আপনার চুলের দিকে আমি ওইভাবে তাকাবোই বা কেন শুনি। আমি জানি আমার মাথার চুল আপনাকে কতটা টানে, তাই তো সুযোগ পেলেই আমার চুল নিয়ে খেলতে শুরু করে দেন। ইস, আপনি সবকিছু এত বুঝেন কেন বলুন তো। একটু কম বুঝলে কি হয়। আমার বউ কম বোঝে তো, তাই আমাকে সবকিছু বুঝতে হয়। তা আমি কি পরীক্ষায় পাশ করেছি? এবার কি চোখ থেকে কাপড়টা সরানো যাবে? ইয়েস, অফ কোর্স। আর এই জন্যই তো আপনাকে মিস্টার পারফেক্ট খেতাবটা দিয়েছে। তাই? হুম। প্রিন্সের লন্ডনের সব বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার আরো পরিচিত যারা যারা আমাদের বিয়েতে উপস্থিত হতে পারেনি, তাদের জন্য আমার বিয়ে উপলক্ষে একটা পার্টি রাখা হয়েছে। শুনেছি জেসমিন আপুও আসবে, তার হাজবেন্ড আর বাচ্চা নিয়ে। পার্টিতে পরার জন্য প্রিন্স ডিজাইনার দিয়ে আমার জন্য ড্রেস তৈরি করিয়েছে। সেটাই একটু আগে সার্ভেন্ট এসে আমাকে দিয়ে গেল। গাউনটা জাস্ট অসাধারণ। পিঙ্ক কালারের একটা গাউন, আর তার সাথে আছে ম্যাচিং করা অর্নামেন্টস। প্রিন্স অনেক আগেই রেডি হয়ে নিচে গেছে। গেস্টরা অলরেডি আসতে শুরু করেছে। আমাকে এসেছে পার্লারের দুটো মেয়ে সাজাতে। আমি গাউনটা পরে বসে পড়েছি সাজতে। প্রায় ৮ ঘন্টা পর প্রিন্স এসে দরজা নক করলো। দরজা বন্ধ থাকায় বাইরে থেকে বলে উঠলো, এই রোজ, তোমার সাজ হয়নি এখনো? এই তো হয়ে গেছে প্রায়, আর একটু ওয়েট করুন প্লিজ। আচ্ছা, দ্রুত করো, সবাই চলে এসেছে প্রায়। তোমার সাজ হলে আমাকে ফোন করো, আমি নিচে যাচ্ছি। ওকে। প্রায় 15 মিনিট পরে আমার সাজ কমপ্লিট হলো। মেয়েরা বেরিয়ে পড়েছে আমাকে সাজিয়ে দিয়ে। আমি নিজেকে আয়নায় ভালো করে দেখে নিয়ে প্রিন্সকে ফোন করলাম। উনি ফোন রিসিভ না করে কেটে দিলেন। আমি আরেকবার ফোন দিতে যাব, এমন সময় উনি মেসেজ দিলেন আসছি আমি। উনি কিছুক্ষণের মধ্যেই উপরে এসে দরজায় নক করলেন। আমি দ্রুত গিয়ে দরজা খুলে দিলাম। উনি দরজা খুলতেই ঝটপট রুমে ঢুকে দরজা বন্ধ করে পেছন ফিরে আমার দিকে তাকাতেই ওনার মুখ হা হয়ে গেল। উনি আমার দিকে তাকিয়েই আছেন। না আছে তার মুখে কোনো কথা, আর না আছে কোনো নড়াচড়া। আমি এই দেখে ওনার সামনে গিয়ে মুখের সামনে হাত নিয়ে তুড়ি বাজাতেই উনি কিছুটা নড়ে চড়ে দাঁড়িয়ে
আমার মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলেন। এই যে মিস্টার, কি এত দেখছেন তখন থেকে হা করে? মশা ঢুকে যাবে তো। আমার বউকে দেখছি। আর বাই দা ওয়ে, এখানে কোনো মশা নেই, ওকে? এটা তোমার বাংলাদেশ নয়। হয়েছে, এমন ভাবে বলছেন যেন আপনি বাংলাদেশের নন। আচ্ছা, ওকে, বাদ দাও তো এখন এসব কথা। আজ আমার ওয়াইফকে অসাধারণ লাগছে, ইচ্ছে করছে আবার ফুলসজ্জা করি। তার মানে কি আমাকে অন্য সময় সুন্দর লাগে না? সব সময় সুন্দর লাগে, তবে এই পিঙ্ক কালার গাউনে একদম বারবি ডলের মতো লাগছে তোমায়। মনে হচ্ছে একটা ছোট্ট পরী দাঁড়িয়ে আছে আমার সামনে। আচ্ছা হয়েছে, এখন কি নিচে যাবেন নাকি এখানেই থাকবেন? ও হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসছি। ওকে, যান। কিছুক্ষণ পর প্রিন্স ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে নিল। তারপর এসে আমাকে নিয়ে রুম থেকে বেরিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। আমি ওনার হাত ধরতেই আমাকে নিয়ে হাঁটা শুরু করলো। আমরা সিঁড়ি দিয়ে নামার সময় দেখি সবাই হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার কিছুটা লজ্জা আর নার্ভাস লাগছিল। আমরা নিচে যেতেই সবাই আমাদের কাছে আসতে লাগলো আস্তে আস্তে। আর প্রিন্স এক এক করে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিতে লাগলো। পরিচয় পর্ব শেষ হতেই দেখি জেসমিন আপু এসেছে ওনার পরিবার নিয়ে। উনি এসেই আমাকে জড়িয়ে ধরলেন। ওনার হাজবেন্ডের সাথেও কিছুক্ষণ কথা হলো। এরপর উনি চলে গেলেন প্রিন্সের কাছে। আমি আর জেসমিন আপু কথা বলছি এক পাশে দাঁড়িয়ে, আর ওনার পিচ্চি ছেলেটার সাথে মাঝে মাঝে দুষ্টুমি করছি। ওইদিকে মিউজিক বাজছে। এর মধ্যে ওয়েটার সবাইকে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সার্ভ করছে। এক পর্যায়ে ওয়েটার আমাদের কাছে আসতেই জেসমিন আপু তার ছেলেকে একটা সফট ড্রিঙ্কস দিয়ে নিজেও নিল। আমাকে নিতে বললে আমিও একটা গ্লাস নিয়ে খাওয়া শুরু করি। শরবতটা খেতে একটু কেমন জানি লাগছে, তবে কিছুক্ষণ খাওয়ার পর আস্তে আস্তে স্বাদটা ভালো লাগতে লাগলো। গ্লাসের প্রায় অর্ধেকটা খাওয়া শেষ হতে কেমন জানি লাগতেছে মাথাটা। চোখে একটু একটু ঝাপসাও দেখতে লাগলাম, মনে হয় যেন সব দোলছে। আমি জেসমিন আপুর দিকে তাকিয়ে দেখি 3টে জেসমিন আপু একসাথে দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখ কচলে আবার তাকালাম, দেখি আবার 3জন জেসমিন আপু। এদিকে আমিও কেমন জানি দোলছি। আমি একটু নড়ে চড়ে দাঁড়াতে লাগলে পড়ে যেতে লাগি, আর তখন কেউ আমাকে ধরে ফেলে। মিটমিট করে চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। তখনই মনে হলো আমি তো নিচে পার্টিতে ছিলাম, তাহলে এখানে কিভাবে এলাম আর কখন এলাম? পার্টি কি তাহলে শেষ হয়ে গেছে? কিছুই মনে করতে পারছি না। আস্তে শোয়া থেকে উঠতে গিয়ে বুঝতে পারলাম মাথাটা ঝিমঝিম করছে। আমি নিজের শরীরের চাদর সরাতে গিয়ে দেখি আমার শরীরের কাপড়ও চেঞ্জ, শুধুমাত্র একটা শর্ট আর টপস পরে আছি। পোশাক কখন চেঞ্জ করলাম সেটাও মনে পড়ছে না। তাহলে কি ওইসব পার্টি টার্টি সব আমার স্বপ্ন ছিল? আর প্রিন্সিপা কোথায়? দূর, কিছুই বুঝতে পারছি না। মাথায় 2 হাত চেপে ধরে বসে রইলাম। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে সেদিকে তাকালাম। দেখি প্রিন্স ওয়াশরুম থেকে বেরিয়েছে। আমাকে দেখে একটা ম্যাকি হাসি দিয়ে বলল, ঘুম ভাঙলো তাহলে ম্যাডামের? আপনি এতক্ষণ ওয়াশরুমে ছিলেন? আচ্ছা, আমি কখন ঘুমালাম বলুন তো? আমরা তো পার্টিতে ছিলাম, তাই না? পার্টিতে ছিলাম আমরা, কিন্তু আপনি যেভাবে আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করেছিলেন, তাতে আরেকটু সেখানে থাকলে তো আমার মান সম্মান একেবারে আইসক্রিম হয়ে গলে যেত। মানে কি সব বলছেন আপনি? আমি আপনার ইজ্জত নিয়ে টানাটানি করছি মানে কি? জানতাম আপনি সব ভুলে যাবেন, কিন্তু আমার কাছেও যে প্রমাণ আছে ম্যাডাম। দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি নিশ্চয়ই আমাকে রাগানোর জন্য এসব বলছেন, তাই না? ওকে, বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, দেন আমি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। ওয়েট। উনি সোফা থেকে ল্যাপটপটা নিয়ে এসে বিছানায় বসলেন। উনি হলরুমের সিসিটিভি ফুটেজ অন করে আমায় ইশারা করলেন ল্যাপটপের দিকে তাকাতে। আমি ল্যাপটপের দিকে তাকিয়ে দেখি আমি জেসমিন আপুর সাথে দাঁড়িয়ে শরবত খাচ্ছি, কিন্তু এক পর্যায়ে কেমন যেন হেলে দুলে পড়ছিলাম। আমি সেখান থেকে একটু সরে দাঁড়াতে গেলে হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে যেতে নেই, আর তখন জেসমিন আপু আমায় ধরে ফেলে, কিন্তু আমার হাত থেকে শরবতের গ্লাসটা পড়ে ভেঙে যায়। আর তখনই শব্দ শুনে প্রিন্স দ্রুত আমার কাছে গিয়ে জেসমিন আপুর কাছ থেকে আমাকে নিজের কাছে নিয়ে এক হাতে জড়িয়ে ধরে কিছু জিজ্ঞেস করতে লাগলো। হয়তো আমার কি হয়েছে বা শরীর খারাপ কিনা জিজ্ঞেস করছিলেন। আর তখনই আমি মিটমিট চোখে ওনার দিকে তাকিয়ে
একটা মুচকি হাসি দিয়ে ওনার শার্টের কলার চেপে ধরে কি যেন বলতে লাগলাম। উনি আমার হাত ওনার কলার থেকে সরাতে চাইছেন। তখন আমি আরো শক্ত করে ওনার কলার ধরে টেনে ওনার মুখটা নিচে এনে আমিও নিজের পা উঁচু করে ওনার মুখের সামনে নিজের মুখ নিয়ে কি যেন বলতে লাগলাম। আর উনি আমাকে ছাড়ানোর চেষ্টা করছেন আর চারদিকে তাকাচ্ছেন। চারপাশের সব গেস্টরাও আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে দ্রুত ওনাকে জিজ্ঞেস করলাম, এসব কি? আর আমি কি বলছিলাম তখন ওনাকে? উনি দুষ্টু হাসি দিয়ে ল্যাপটপ বন্ধ করে দিয়ে বলতে লাগলেন, ফ্ল্যাশব্যাক। আমি প্রিন্সকে দেখে হাসি দিয়ে ওনার কলার চেপে ধরলাম। ও মাই সুইট হার্ট, মিস্টার পারফেক্ট। তুমি কোথায় ছিলে এতক্ষণ? দেখো না, আমার শরবতের গ্লাসটা পড়ে গেছে। আমি আরো শরবত খাবো, প্লিজ। আমায় আরো শরবত এনে দাও। রোজ, কি হচ্ছে এসব? কলা ছাড়ো, সবাই দেখছে। আর শরবত খেতে হবে না, ওইটা ভালো না। আমি আরো শক্ত করে ওনার কলার চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে বললাম, না, আমি শরবত খাবো, ওইটা অনেক ভালো। তুমি আমাকে শরবত এনে দাও, নয়তো আমি তোমার মিষ্টি ঠোঁট খাবো। রোজ এরকম করে না। আচ্ছা, তুই শরবত খাবে তো? ঠিক আছে, এখন রুমে চলো। রুমে গিয়ে শরবত খেও। না, আমি এখানেই খাবো, আর এখনই খাবো। দেখো, এখন যদি তুমি রুমে না যাও তাহলে শরবত পাবে না। আচ্ছা, আমি যাবো, আমার শরবত দাও। উনি আমাকে পাজাকোলা করে জেসমিন আপু আর তার হাজবেন্ডকে বললেন গেস্টদের সামলাতে। তারপর উনি একজন সার্ভেন্টকে ডেকে উপরে লেমন জুস নিয়ে যেতে বলে। আমায় নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলেন, আর আমি ওনার গলায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। আর মাঝে মধ্যে হুটহাট চুমু বসিয়ে দিচ্ছি ওনার গালে। যতবার আমি এমন করছি ততবারই উনি চোখ রাঙিয়ে আমার দিকে তাকাচ্ছেন, কিন্তু তাতে আমি ওনাকে ভয় না পেয়ে উল্টো আরো বেশি করে এমন করছি। উনি আমায় রুমে এনে বেডে বসিয়ে দিয়ে উঠতে লাগলে আমি টান মেরে ওনাকে বিছানায় ফেলে দিয়ে চেপে ধরে গলায় কামড় বসিয়ে দিলাম। উনি আমাকে পাজাকোলা করে নিয়ে জেসমিন আপু আর তার হাজবেন্ডকে বললেন গেস্টদের সামলাতে। তারপর উনি একজন সার্ভেন্টকে ডেকে উপরে লেমন জুস নিয়ে যেতে বলে আমায় নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলেন, আর আমি ওনার গলায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। আর মাঝে মধ্যে হুটহাট চুমু বসিয়ে দিচ্ছি ওনার গালে। যতবার আমি এমন করছি ততবারই উনি চোখ রাঙিয়ে আমার দিকে তাকাচ্ছেন, কিন্তু তাতে আমি ওনাকে ভয় না পেয়ে উল্টো আরো বেশি করে এমন করছি। উনি আমায় রুমে এনে বেডে বসিয়ে দিয়ে উঠতে লাগলে আমি টান মেরে ওনাকে বিছানায় ফেলে দিয়ে চেপে ধরে গলায় কামড় বসিয়ে দিলাম। উফ, রোজ কি করছোটা কি? পাগল হয়ে গেছো নাকি? এভাবে কামড়াচ্ছ কেন? ইয়েস, আমি পাগল হয়ে গেছি, ম্যাড। আই এম গোর প্রেমে ম্যাড। হয়েছে, গান থামাও। এই মুহূর্তে আপনি পাগল না, মাতাল হয়ে আছেন। দরজায় হঠাৎ নক পড়লো। প্রিন্স আমায় জোর করে বিছানায় শুইয়ে দিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলে, Sir, your lime juice. ও থ্যাঙ্কস। Most welcome, sir. ওকে, নাও গো। প্রিন্স দরজা বন্ধ করে জুস নিয়ে এগিয়ে এলো, আর আমি বিছানায় উপর হয়ে শুয়ে পা নাচাচ্ছি আর গান গাইছি। রোজ ডিয়ার, ওঠো। এই দেখো, তোমার জন্য জুস এনেছি। ওয়াও, আমি জুস খাবো? হ্যাঁ, এই নাও। পুরোটা খাবে কিন্তু। হোয়াট? এটি কি এনেছো? আমি খাবো না, এটা এটা পচা। সুইটহার্ট, এটা পচা না, তুমি পুরোটা খেয়ে দেখো, এটা খুব ভালো। না, আমি এটা খাবো না, আমি ওই জুস খাবো। তুমি খাবে না, তোমার হাজবেন্ডও খাবে। খাও বলছি। তাহলে তুমিই খাও এটা, আমি খাবো না বললাম তো। প্রিন্স এবার নিজেকে শক্ত করার চেষ্টা করে গ্লাসটা হাতে নিয়ে বললেন, রোজ ডার্লিং, প্লিজ এটা খেয়ে নাও, তারপর আমি ওই শরবত এনে দেব, কেমন? না, আমি ওইটাই খাবো, ওইটা এনে দাও আমায়। মেজাজটা যে কি খারাপ হচ্ছে, কোন দুঃখে পার্টি রাখতে গিয়েছিলাম, এখন মাতাল বউ সামলাতে সামলাতে 12টা বেজে যাচ্ছে। কি বললে? কিছু না সোনা, এদিকে আসো। কেন? এমনি আসো না।
প্রিন্সের কাছে যেতেই সে খপ করে আমায় ধরে জোর করে লেমন জুস খাইয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যে বমি করে দিলাম। ওনার পোশাক নষ্ট করে সাথে আমার ড্রেসও অনেকটা নষ্ট হয়ে গেছে। দুর্বল হয়ে গা এলিয়ে দিলাম ওনার বুকে। উনি আমায় বিছানায় শুয়ে দিয়ে নিজের পোশাক চেঞ্জ করে তোয়ালে পরে আমার ড্রেসও চেঞ্জ করিয়ে দিলেন। তারপর কোলে করে ওয়াশরুমে নিয়ে হাত মুখ ধুইয়ে দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিচে চলে গেলেন ওয়াশরুমে। তারপর একটা লং শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখেন আমি মাথা চেপে ধরে বসে আছি। তারপরের ঘটনা তো আপনারা জানেন। বর্তমান আমি প্রিন্সের থেকে পুরো ঘটনা শুনে লজ্জায় কুঁকড়ে গেলাম। তারপর বললাম, কিন্তু আমি তো সফট ড্রিঙ্কস খেয়েছিলাম, নেশা জাতীয় কিছু ড্রিঙ্ক করিনি। তাহলে? ড্রিঙ্কের ট্রেতে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক ছিল, তুমি ভুল করে নেশা জাতীয়টা নিয়ে নিয়েছিলে। সরি, আমার জন্য আপনাকে সবার কাছে লজ্জা পেতে হলো। ইটস ওকে সুইটহার্ট, তুমি তো ইচ্ছে করে করনি। আর তাছাড়া এই দেশের মানুষদের কাছে এটা একটা সিম্পল ব্যাপার। সো ডোন্ট ওরি মাই লেডি। সবাই কি চলে গেছে? না, তুমি রেস্ট নাও, আমি চেঞ্জ করে গিয়ে দেখি ওইদিকে কি অবস্থা। শুয়ে পড়ো। উনি আমাকে শুইয়ে দিয়ে কাবার থেকে পোশাক নিয়ে চেঞ্জ করে বেরিয়ে গেলেন রুম থেকে। সকাল 8টা। হ্যালো, গুড মর্নিং জেসমিন, বলো। হ্যাঁ প্লিজ। রোজ কেমন আছে এখন? রোজ তো এখনো ঘুমাচ্ছে, উঠলে বোঝা যাবে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, রোজ উঠলে জানিও শরীর ঠিক আছে কিনা। ওকে। ওকে বাই। রোজ রোজ ওঠো সুইটহার্ট, সকাল হয়ে গেছে তো। উফ, আর একটু ঘুমাতে দাও না। আর ঘুমাতে হবে না, এমনিতেই রাতে বমি করার পর আর কিছু খাওনি। এখন উঠে ব্রেকফাস্ট করবে, সো উঠে পড়ো কুইক। আমি শোয়া থেকে উঠে বসতেই উনি আমায় কোলে করে নিয়ে ওয়াশরুমে দিয়ে গেলেন। আমি ফ্রেশ হয়ে বের হতেই দেখি উনি দরজার সামনে দাঁড়িয়ে ওয়েট করছে আমার জন্য। আমাকে বেরোতে দেখে আবার কোলে তুলে নিলেন। তারপর আমাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে ফোন করে সার্ভেন্টকে বললেন নাস্তা দিয়ে যেতে রুমে। তারপর ফোন রেখে চলে গেলেন নিজে ফ্রেশ হতে। উনি ওয়াশরুম থেকে বেরোতেই সার্ভেন্ট দরজায় নক করলো। আমি উঠতে নিলে উনি হাতের ইশারায় আমাকে বসতে বলে নিজে গিয়ে দরজা খুলে দিলেন। তারপর সার্ভেন্ট এসে রুমে খাবার দিয়ে চলে গেলে উনি দরজা বন্ধ করে আমার পেছনে এসে দাঁড়ালেন আয়নার সামনে। এখন শরীর কেমন লাগছে তোমার? জেসমিন ফোন করেছিল তোমার খবর নিতে, তখন তুমি ঘুমিয়েছিলে। ও, আমাকে ডাকেননি কেন? আপুকে ফোন করুন, আমি কথা বলবো। আগে ব্রেকফাস্ট করে নাও, তারপর কথা বলা যাবে। ওঠো। আমি আর কথা বাড়ালাম না, গিয়ে খাটে বসে পড়লাম। আর উনি খাবারগুলো এনে আমার সামনে রাখলেন। তারপর নিজের হাতে খাইয়ে দিয়ে নিজেও ব্রেকফাস্ট করে নিলেন। জেসমিন আপুর সাথে কিছুক্ষণ কথা বললাম, আর এর মধ্যে উনি রেডি হয়ে গেলেন অফিসে যাওয়ার জন্য। আজকে অফিসে যেতেই হবে। কেন, কি হয়েছে? আজ বাড়িতে থাকুন না প্লিজ। প্রতিদিন একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না, বোর হয়ে গেছি আমি। উনি খাটে বসে আমায় একপাশে জড়িয়ে ধরলেন। তারপর, ওকে, আজ তাহলে না গেলাম অফিসে। এখন বলো তো, তোমার শরীর এখন ভালো লাগছে তো? আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন। ওকে, দেন আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি, কেমন? রিয়েলি? ইয়েস ম্যাডাম, রেডি হয়ে নাও। ততক্ষণ আমি ম্যানেজারকে অফিসের কিছু কাজ বুঝিয়ে দেই। ওকে, আমি এক্ষুনি বের হচ্ছি। উনি ল্যাপটপ নিয়ে বসে পড়লেন, আর আমি ড্রেস চেঞ্জ করতে চলে গেলাম ওয়াশরুমে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন আজ লন্ডনের কিছু বিশেষ প্লেসে ঘুরে ফিরে সন্ধ্যায় গেলাম জেসমিন আপুর বাসায়। সেখানে ওরা আমাদের জন্য একটা ছোট্ট পার্টি রেখেছে। বেশি কাউকে ইনভাইট করেনি, জাস্ট জেসমিন আপু আর ওনার হাজবেন্ডের কিছু ফ্রেন্ড আর প্রিন্সের কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করেছে। আমরা সেখানে পৌঁছাতেই সবাই আমাদের ঘিরে ধরলো। তারপর কিছু সৌজন্য কথাবার্তা বলে সবাই গিয়ে বসলাম। কি আপুমনি, ভালো আছো তো? আমি কালকের বিষয়টার জন্য খুব লজ্জা পাচ্ছি। আই এম ফাইন আপু। জেসমিন আপু সবাইকে সফট ড্রিঙ্কস আর কিছু হালকা স্ন্যাক্স দিল। আমি ভয়ে আজ আর কোনো ড্রিঙ্কস নিতে চাইছি না। জেসমিন আপু জোর করে একটা গ্লাস আমায় ধরিয়ে দিল। আমি প্রিন্সের দিকে তাকাতেই উনি মৃদু হেসে খেতে ইশারা করলো।
প্রিন্সের এক বন্ধু বলে উঠল, ভাই প্রিন্স, তুই সত্যিই খুব লাকি রে। ভাবি তোকে অনেক লাভ করে। তা কালকে পার্টিতে না দেখলে বুঝতেই পারতাম না। আমি খুব লজ্জা পেয়ে গেলাম কথাটা শুনে। প্রিন্স ব্যাপারটা বুঝে কথা ঘোরানোর চেষ্টা করলো। জনি, তুই গিটার আনিসনি? আজ একটা গান গাইবি কিন্তু। আরে তুই না বললেও আমি গাইতাম, কিন্তু আজ শুধু আমি গান গাইবো তা হচ্ছে না। আজ আমাদের নতুন ভাবিকেও একটা গান গাইতে হবে। কি বলো তোমরা সবাই? জনের সাথে বাকিরাও সায় দিল। প্রিন্স আমার দিকে তাকালে আমি ইশারায় না করি, মানে আমি গান গাইবো না। আমার ইশারা প্রিন্সের আরেক বন্ধু সানি দেখে নিল। ভাবি, ইশারা ফিশারা করে কি বলছেন প্রিন্সকে? যাই করুন না কেন, আমাদের গান না শুনিয়ে আজ যেতে পারবেন না। আর যদি আপনার একা গাইতে প্রবলেম হয় তো প্রিন্সের সাথে একটা ডুয়েট গান। এই না, পাগল হলি নাকি? দেখছিস না ঠান্ডায় গলা বসে গেছে, আর তুই বলছিস গান গাইতে? তাহলে রোজ তুমিই গাও। আমি অসহায় দৃষ্টিতে প্রিন্সের দিকে তাকালাম। উনি আমার ডান হাতের উপর নিজের হাতটা রেখে চোখের ইশারায় গাইতে বললেন, আর বোঝালেন নার্ভাস হওয়ার কিছু নেই, আছি আমি। আমি ওনার ইশারায় ভরসা পেলাম। উনি জনি ভাইকে বলল গিটার বাজাতে। প্রিন্স এখনো আমার হাত ধরে রেখেছে। জনি ভাই বলল, আজ যেহেতু প্রিন্স গান গাইবে না, তাই আমার গানের সাথে গিটারটা উনিই বাজাতে। উনিও রাজি হয়ে গিটারটা হাতে নিয়ে আমাকে কানে কানে জিজ্ঞেস করলো, কোন গান গাইবে? আমি গানের নামটা বলে দিলাম, আর উনি গিটার বাজানো শুরু করলো। আমিও চোখ বন্ধ করে গাইতে লাগলাম। তু আতা হ্যায় সিনে মে জব জব সাঁসে ভরতি হুঁ तेरी धड़की गलियों से मैं हर रोज गुजरती हूँ। हवा की जैसे चलता है तो मैं रेत जैसे उड़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। গান শেষে একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখ খুলে তাকালাম। সবাই একদম স্পষ্ট হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছুটা লজ্জা পেলাম সবার ওইরকম তাকিয়ে থাকা দেখে। আমি ব্যাপারটা বুঝতে না পেরে প্রিন্সের দিকে তাকালাম। কি উনি গিটারটা এক সাইডে রেখে মুচকি হেসে আমায় এক সাইড দিয়ে জড়িয়ে ধরলেন। সাথে সাথে সবাই জোরে হাততালি দিতে শুরু করলো। কয়েকজন তো দাঁড়িয়ে পড়লো হাততালি দিতে দিতে। বাহ রোজ, খুব ভালো গান করো তো তুমি। হ্যাঁ, সত্যি দারুণ গেয়েছে রোজ। ভাবি, গানটা নিশ্চয়ই প্রিন্সের জন্য গেয়েছেন তাই না? প্রিন্স, এত ভালোবাসা কই রাখিস রে ভাই? আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি ওনাদের কথা শুনে। আর চোখে প্রিন্সের দিকে তাকিয়ে দেখি উনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। উনিও চোখ সরিয়ে অন্যদের দিকে তাকালেন। আমার বউটাকে লজ্জা দিস না তো, এমনিতেই লজ্জায় লাল হয়ে আছে, তার উপর তোরা শুরু করলি এসব। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা তোকে মানতেই হবে ভাই যে রোজ তোকে অসম্ভব ভালোবাসে। আমি এবার আর থাকতে না পেরে লজ্জায় প্রিন্সের বুকে মুখ গুজে দিলাম। উনি একটু শব্দ করে হেসে আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরলেন, আর অন্যরাও হাসতে লাগলো আমার মুখ লুকানো দেখে। প্রিন্স, তুই কিছু বলবি না? এত সুন্দর একটা গান রোজ তোর জন্য গাইলো, তুই কোনো কমপ্লিমেন্ট দিলি না? আরে ভাই, বউটা কার দেখতে হবে তো। আমার বউ গান গাইবে আর সেটা ভালো হবে না তা কখনো হয়? একদম সুপার ডুপার হয়েছে। আমি ওনার বুক থেকে সরতে নিলে উনি আরো শক্ত করে ধরেন যেন আমি উঠতে না পারি। সবাই হাসতে লাগলো। ভাই প্রিন্স, তুই এত রোমান্টিক হলি কবে থেকে রে? আগে তো মেয়েদের আশেপাশেও ঘেঁষতি না, এখন দেখছি বউ পেয়ে একদম পাল্টে গেছিস। বউকে নিজের থেকে সরতে দিচ্ছিস না। এভাবে ওরা এক একজন এক এক রকম কথা বলছে, আর আমি লজ্জায় না পারছি মাথা তুলতে, আর না পারছি প্রিন্সের বুক থেকে উঠতে। উনি সবার সব কথার উত্তর দিলেও আমাকে কিছুতেই ছাড়ছেন না। লোকটা আমাকে লজ্জার উপর লজ্জায় ফেলছেন। প্রায় অনেক রাত অব্দি জেসমিন আপুর বাসায় থেকে ফিরে এলাম বাড়িতে। ভীষণ টায়ার্ড লাগছিল, তাই ফ্রেশ হয়ে এসেই দুজন শুয়ে পড়েছি বিছানায়। সকালে ঘুম ভাঙতেই দেখি মিস্টার আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে শান্তিতে ঘুমাচ্ছেন।
একটু মুচকি হাসি দিয়ে ওনার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ঘড়ির দিকে তাকালাম। দেখি 10টা অলরেডি বেজে গেছে। রাতে লেট করে ঘুমানোর ফলে সকালে উঠতেও লেট হয়ে গেল। আমাদের ফোনগুলো রাতে অফ করে রেখেছিলাম, আর অ্যালার্ম দিয়ে রাখতেও মনে ছিল না। আমি দ্রুত প্রিন্সকে ডাকতে লাগলাম। ওনার তো অফিসে যাওয়ার কথা ছিল 8টায়, এখন উঠে না জানি না খেয়ে অফিসে ছোটে, কে জানে। এই যে শুনছেন, এই উঠুন না, 10টা বেজে গেছে তো, আজ অফিসে যাবেন না? হুম। কি করছেন? উঠুন তাড়াতাড়ি, পরে বলতে পারবেন না যে আমি ডেকে দেইনি। উফ, ঘুমোতে দাও তো, রাতে ঘুম হয়নি ভালো। সো চুপচাপ ঘুমো। এই যে মিস্টার, এখন যেগুলো বলছেন সেগুলো ভেবে বলছেন তো? পরে বলবেন না তো রোজ কেন ডেকে দিলে না আমায়? আমার অফিসে লেট হয়ে গেল। কয়টা বাজে? 10টার উপরে বাজছে। ও, আগে কেন বলনি? বাই দ্য ওয়ে, লেট যখন হয়ে গেছে তাহলে আজ আর অফিসে যাব না। তার চেয়ে বরং চলো রোম্যান্স করি। এমনি কাল টায়ার্ড থাকার কারণে রোম্যান্স করা হয়নি। ইস, খুব শখ না? ছাড়ুন আমায়, আমি ফ্রেশ হব। এখন কোনো রোম্যান্স হবে না। সাত সকালে এসেছে উনি রোম্যান্স করতে। উনি আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে উল্টো আরো বেশি করে চেপে ধরে গায়ে কম্বল টেনে দিয়ে কানের কাছে ফিসফিস করে বললেন, সকালেই তো ভালো রোমান্স হবে। সকালের ওয়েদার কত রোমান্টিক বলো। তা দেখুন, এটা মোটেও সকাল নয়। সকাল তো অনেক আগেই পেরিয়ে গিয়েছে, তাই না? সো এখন কোনো রোম্যান্স নয়, ওকে? নট ওকে। তুই তো একটু আগে বললে যে সাত সকালে রোমান্স করতে এসেছি। সো এখন কথা ঘোরালে কোনো লাভ হবে না। দেখুন, ওইটা তো ভুলে আর কিছু বলতে পারলাম না। তার আগেই মুখ বন্ধ করে দিল। দুপুর 12টায় শাওয়ার নিয়ে দুজনে চলে গেলাম নিচে লাঞ্চ করতে। ব্রেকফাস্ট তো আজ হলো না। লাঞ্চ সেরে এসে বিছানায় বসে ভাবছি এখন কি করব। এত লেট করে আজ ঘুম থেকে উঠলাম, তারপর এখন তো ঘুমও আসবে না। এদিকে মিস্টার পারফেক্ট তার ল্যাপটপে মুখ গুজে বসে রয়েছেন রুমে এসে। আমি ফোন হাতে নিলাম একটু গেম খেলবো ভেবে। যেই না গেম স্টার্ট করতে যাব, তার আগেই উনি ল্যাপটপে চোখ রেখেই বলে উঠলেন, কি ব্যাপার? আপনার পড়ালেখা কি কমপ্লিট হয়ে গেছে নাকি আর লেখাপড়া করবেন না বলে ঠিক করেছেন? বিয়ের পর থেকে একবারও তো বই নিয়ে বসতে দেখলাম না। না, মানে আসলে বিয়ের পর থেকে তো একটা না একটা ফাংশন, তারপর আবার লন্ডন আসা, সব মিলিয়ে সময় হয়ে ওঠেনি, তাই। তা এখন তো ফ্রি আছো, এখন বসে আছো কেন? পড়তে বসো। কিন্তু আমি তো কোনো বই আনিনি দেশ থেকে। সেটা এতদিনে মনে হলো তোমার? আগে বলনি কেন? কাল থেকে অনলাইনে নিয়মিত ক্লাস করবে। আমি ল্যাপটপ অর্ডার করে দিচ্ছি, আর বইয়ের কি অবস্থা করা যায় দেখছি। ওকে। বিকেলের দিকে বেরোবো, রেডি হয়ে থেকো। কোথায় যাব আজ? দেখি কোথায় যাওয়া যায়। রাতে একেবারে ডিনার সেরে আসবো বাইরে থেকে। বাই দ্য ওয়ে, তোমার তো লন্ডন আসার পর শপিং করা হয়নি তাই না? আজ শপিংটাও সেরে আসা যাবে। ওয়াও, খুব মজা হবে তাহলে। এখন একটু ঘুমাও, বিকেল হলে ডেকে দেবো আমি। না, এখন ঘুম আসবে না। এমনিই তো আজ অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি। ওকে, তাহলে এদিকে এসে আবার চুলগুলো একটু টেনে দাও। কাম। ওনার কাছে গিয়ে সোফার উপর 2 পা তুলে হাঁটু গেড়ে বসে ওনার চুল টানা শুরু করলাম, আর মন দিয়ে ল্যাপটপে কি যেন দেখতে লাগলেন। বিকেলে অনেক শপিং করতে গেলাম লন্ডনের টাওয়ার ব্রিজ দেখতে। টাওয়ার ব্রিজ দেখে অনেকক্ষণ থ্যামস নদীর পাড়ে হাঁটাহাঁটি করে গেলাম একটা রেস্টুরেন্টে। প্রিন্স আগে থেকে টেবিল বুক করে রেখেছিল। আমরা গিয়ে বসতেই ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। 2 জন বডিগার্ড আমাদের থেকে কিছুটা দূরে একটা টেবিলে বসেছে। কিছুক্ষণের মধ্যে ওয়েটার খাবার দিয়ে গেল। আমরা কথা বলতে বলতে খাচ্ছি। এমন সময় আমার চোখ গেল আমাদের টেবিল বরাবর একটু পেছনে অন্য একটা টেবিলের দিকে। সেখানে 4টা ছেলে। দেখে মনে হচ্ছে এ দেশেরই হবে। ওরা আমার দিকে কেমন ভাবে যেন দেখছে, আর ফুসুর ফুসুর করে নিজেদের মধ্যে কি যেন বলছে। আমার ভীষণ আনইজি লাগছে এই মুহূর্তে। হঠাৎ প্রিন্স ডেকে উঠল। রোজ কি হয়েছে? এরকম উসখুস করছো কেন না খেয়ে? হ্যাঁ, মানে আমার খেতে ইচ্ছে করছে না। আপনি প্লিজ তাড়াতাড়ি খেয়ে আমাকে বাড়ি নিয়ে চলুন। খেতে ইচ্ছে করছে না মানে কি? দ্রুত খেয়ে ওঠো। কিন্তু প্রিন্স। প্রিন্স রোজকে বারবার আর চোখে বিরক্তি নিয়ে অন্য একটা টেবিলের দিকে তাকাতে দেখে কিছুটা সন্দেহ হলো তার মনে। এমন সময় সে খেয়াল করলো তার পেছনের দিক থেকে কিছু বাজে কথা চাপা আওয়াজ আসছে। তাই সে রোজকে আর কিছু বলতে না দিয়ে খাবার শেষ করতে ইশারা করে।
একটু পিছনে ঝুঁকে চেয়ারে হেলান দিয়ে কান পাতলো সেই কথাগুলো যেদিক থেকে আসছে সেদিকে। Guys, this girl is really very hot. Yeah, right. So sexy she is. But who is the man next to the girl? His face is not showing. Whatever he is, but I want the girl at any cost. প্রিন্স এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল ওদের কথাগুলো। তারপর রোজের দিকে দৃষ্টি স্থির করে দেখলো রোজ বিরক্ত নিয়ে বারবার আর চোখে ওই ছেলেদের দিকে তাকাচ্ছে, দ্রুত খেয়ে চলেছে। প্রিন্সের বুঝতে বাকি নেই যে ছেলেগুলো রোজকে নিয়েই বাজে কথাগুলো বলছে আর রোজের দিকে খারাপ নজর দিয়ে রেখেছে। প্রিন্স রোজকে শান্ত গলায় বলে উঠল, রোজ। হঠাৎ করে প্রিন্সের ডাক শুনে বিষম খেয়ে উঠলাম। উনি দ্রুত আমার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিলেন। আমি গ্লাসটা নিয়ে ঢকঢক করে সব পানি শেষ করে দিলাম। আমি আর খেতে পারছি না। আপনার খাওয়া শেষ হয়নি এখনো? বলি প্লিজ এবার চলুন। উনি আমার কথায় সম্মতি জানিয়ে ওয়েটারকে ডেকে বিল পে করে আমায় নিয়ে পা বাড়ালেন বেরোনোর জন্য। বডিগার্ডদের কাছে এসে উনি ওনাদের সাথে ফিসফিস করে কি যেন বললেন যা আমি শুনতে পাইনি। এইদিকে আমি তো কখন এখান থেকে বের হব সেই চিন্তাতেই অস্থির। উনি কথা শেষ করে আমার হাত ধরে বেরিয়ে এলেন রেস্টুরেন্ট থেকে। এদিকে রোজদের বেরিয়ে যেতে দেখে ছেলে চারজন দ্রুত বিল মিটিয়ে রোজদের পিছু নিল। ওরা বাইরে বেরিয়ে দেখে রোজ আর প্রিন্স গাড়িতে উঠে পড়েছে। ওরা এবারও প্রিন্সের চেহারাটা দেখতে পায়নি। ওরা রোজদের গাড়িটা ফলো করার জন্য দ্রুত নিজেদের গাড়ির কাছে যেতে নিলেই প্রিন্সের সেই বডিগার্ড দুজন আরো দুজনকে নিয়ে ওদের মুখ চেপে ধরে নিজেদের গাড়িতে উঠিয়ে নেয়। প্রিন্স ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রোজ এখনো বেডে কেমন থ মেরে বসে আছে। প্রিন্স আসতে গিয়ে রোজের কাঁধে হাত রাখতেই রোজ চমকে ওঠে। পেছনে তাকিয়ে প্রিন্সকে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ও আপনি ফ্রেশ হয়ে এসেছেন? কিন্তু তোমার কি হয়েছে বলো তো? সেই রেস্টুরেন্টে থাকার সময় থেকে এখন পর্যন্ত দেখছি কেমন যেন লাগছে তোমায়। কোনো সমস্যা? কি হয়েছে বলো আমায়। তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? কি যে বলেন, কি লুকাবো আমি? আমার একটু টায়ার্ড লাগছে তাই এমন মনে হচ্ছে আপনার, আর কিছুই না। আর ইউ শিওর? ইয়া। ওকে দেন ফ্রেশ হয়ে এসো, যাও, তারপর এসে ঘুমিয়ে পড়বে, টায়ার্ডনেস চলে যাবে। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে প্রিন্সকে ঘরে দেখতে না পেয়ে ভাবলাম হয়তো উনি ব্যালকনিতে আছেন, তাই ব্যালকনির দিকে এলাম। ব্যালকনিতে দরজার কাছে যেতেই প্রিন্সের চাপা শব্দ শুনতে পেলাম। উনি কারোর সাথে ফোনে কথা বলছেন, অনেকটা রেগে মেগে। ওদের হাত পা গুলো ভেঙে দাও। আমার তো ইচ্ছে করছে এখনই গিয়ে সব কটার চোখ তুলে জিভ কেটে দিতে। কত বড় সাহস এদের, আমার ওয়াইফের দিকে খারাপ নজর দেয়, ওকে নিয়ে আজে বাজে কথা বলে। একটাকেও ছাড়বো না আমি। আমি প্রিন্সের কথা শুনে থমকে গেলাম। কি বলছেন উনি এসব, আর কাকে বলছেন? আমি আরো একটু এগিয়ে গেলাম, দেখি উনি ব্যালকনির লাস্ট কর্নারে দাঁড়িয়ে উল্টো দিকে ফিরে কথা বলছেন। জানি না ওই পাশের লোকটা কে আর কাদের হাত পা ভাঙার কথা বলছেন প্রিন্স এখনো হয়তো আমার উপস্থিতি টের পায়নি, কারণ ওনার কথা শুনে মনে হচ্ছে এই মুহূর্তে উনি এতটাই রেগে আছেন যে মনে হচ্ছে উনি নিজেই নিজের মধ্যে নেই। নো ওয়ে, কোনো ক্ষমা নেই। আমার কলিজার দিকে নজর দিয়েছে ওরা, ওকে নিয়ে বাজে শব্দ প্রয়োগ করেছে। ওদের ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। আমি শুধু কাল সকালের অপেক্ষা করছি। আজ রাতটা তোমরাই সামলে নাও। স্যার আপনি আসবেন না? না, আমি আজ আসতে পারবো না। রোজ বাড়িতে একা আছে, আর তাছাড়াও ও এখনো ভয়টা কাটিয়ে উঠতে পারিনি মেবি। ওকে একা রেখে এখন আসা যাবে না। আমি সকাল হলেই চলে আসবো। ততক্ষণ এদের একটু আদর যত্ন করো, বাকিটা কাল আমি এসে দেব। একটাকে ব্যস্ত রাখবো না। ঠিক আছে, তাহলে আমরাই সামলে নেব। ওকে বাই, রাতে আর ফোন করবে না। এখন রাখছি, বাই। ওনার কথাগুলো শুনে আমার শরীরে কাঁপাকাঁপি আরো বেড়ে গেল। নড়াচড়া করার শক্তিও যেন পাচ্ছি না। উনি ফোন কেটে পেছনে ফিরে আমাকে দেখতেই ভ্রু কুঁচকাল। ওনার চোখে মুখে রাগ স্পষ্ট। আমি ভয়ে বারবার ঢোক গিলছি। উনি কিছুক্ষণের জন্য চোখ দুটো বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে নর্মাল করার চেষ্টা করলেন। তারপর মৃদু হেসে আমার দিকে আসতে নিলে আমি ভয়ে পিছন দিকে সরতে গেলে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। আমি আর নড়াচড়া করার সাহস পেলাম না, চোখ খিচে বন্ধ করে নিলাম। হঠাৎ বাহুতে ওনার স্পর্শ পেতেই চমকে উঠে চোখ খুলে দেখি উনি আমার দিকে শীতল চোখে তাকিয়ে বললেন, এখানে কি করছো তুমি? তোমার না শরীর টায়ার্ড লাগছে? তাহলে এখানে এসে দাঁড়িয়েছো কেন? এসো,
ঘুমাবে। আমি ওনার কথার কোনো উত্তর না দিয়ে ভীত চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি মুচকি হেসে আমায় কোলে তুলে নিলেন। তারপর ঘরে ঢুকে নিয়ে বেডের উপর শুইয়ে দিয়ে গিয়ে ব্যালকনির দরজা লাগিয়ে এসে আমার পাশে শুয়ে পড়লেন। আমি সাথে সাথে ভয়ে উল্টো দিকে ফিরে চোখ বন্ধ করে নিলাম। উনি পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, আই নো তুমি আমার কথাগুলো তখন শুনতে পেয়েছো, আর তাই এত ভয় পাচ্ছ। কিন্তু তুমি আমাকে কেন ভয় পাচ্ছ বলো তো? তুমি তো খুশি হওয়ার কথা এটা ভেবেছে যারা তোমার দিকে খারাপ নজর দিয়েছে তাদের আমি শাস্তি দিচ্ছি। তা না করে তুমি এমন করছো যেন আমি কোনো অপরাধ করছি। আমি অনেক কষ্টে মুখ খুলে বললাম, আপনি কাদের কথা বলছেন বলুন তো? কারা আমার দিকে খারাপ নজর দিয়েছে? কেন? রেস্টুরেন্ট থেকে যাদের ভয়ে বারবার আমায় তাড়া দিচ্ছিলে বাড়ি ফেরার জন্য, তুমি কি ভেবেছো তুমি না বললে আমি কিচ্ছু জানতে পারবো না? একটা কথা মাথায় রেখো, কখনো কোনো বিষয়ে আমার থেকে আড়াল করার চেষ্টা করবে না, তাহলে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাকে বাড়িতে এসেও জিজ্ঞেস করেছি তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ কিনা, কিন্তু তুমি আমায় তখনও কিছু বলনি, যদিও তার আগেই আমি ওই স্কাউন্ড্রেলদের তুলে আনিয়েছি। আপনি কিভাবে বুঝলেন ওরা আমার দিকে খারাপ নজরে তাকিয়েছিল? ওরা তো আপনার পেছনে ছিল। ওরা যেখানেই থাকুক না কেন আমার চোখ কান সবসময় খোলা থাকে, কিন্তু তুমি আমার থেকে ব্যাপারটা লুকিয়ে অন্যায় করেছো। এই একই ভুল যেন দ্বিতীয়বার না হয়। তুমি ভালো করে জানো যে আমি এক ভুলের জন্য দ্বিতীয়বার ক্ষমা করি না। আই এম সরি। আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমি ভেবেছিলাম আপনি যদি বুঝতে পারেন তাহলে রেগে গিয়ে পাবলিক প্লেসে কোনো ঝামেলায় জড়িয়ে যান, সেই জন্য জানাতে চাইনি। তোমার কাছে কি মনে হয় যে ঝামেলার ভয়ে আমি আমার ওয়াইফের নিরাপত্তার কথা ভাববো না? আর তাছাড়া কিসের ঝামেলা হবে শুনি? আমি টাকা দিয়ে বডিগার্ডদের এমনি এমনি রাখি, ওদের কি আমি নিরাপত্তার জন্য রাখিনি? তারপরও তুমি ভয় পাও কিভাবে? সরি, আর হবে না। মাথায় থাকে যেন কথাটা, নইলে আমার চাইতে খারাপ কেউ হবে না বলে দিলাম। আচ্ছা, ওদের কি করবেন আপনি? মেরে ফেলবেন? সেই চিন্তা তোমার করতে হবে না, তুমি ঘুমাও। না মানে, আপনি তখন ফোনে বলছিলেন যে ওদের চোখ উপড়ে ফেলবেন, জিভ কেটে ফেলবেন, আরো কি কি। প্লিজ এরকম করবেন না, এতটা হিংস্র হবেন না প্লিজ। আমি চাই না আমার জন্য আমার ভালোবাসার মানুষটা কোনো অন্যায় করুক। প্লিজ ওনাদের না মেরে আপনি ওনাদের পুলিশের হাতে তুলে দিন। আমি আপনার মতো হিংস্রতা দেখতে চাই না প্রিন্স। আমি আপনাকে খুব ভালোবাসি প্রিন্স। প্লিজ এমন কিছু করবেন না যার জন্য আপনাকে ভালোবাসার বদলে আপনাকে আমার ভয় পেতে হয়। উনি আমার কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, ওকে, আমি এমন কিছু কখনো করব না যার জন্য তোমার আমাকে ভয় পেতে হবে। আমি সব সময় তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে চাই, ঘৃণা নয়। এবার নিশ্চিন্তে ঘুমাও। পরের দিন প্রিন্স নিজেই যায় বখাটে ছেলেদের শাস্তি দিতে। স্যার আমাদের ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল হবে না। প্লিজ আমাদের মারবেন না। আমরা সত্যিই আপনাকে চিনতে পারিনি, আর আমরা জানতামও না সে আপনার ওয়াইফ। জানলে কখনোই এত বড় ভুল করতাম না। এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। তোদের ভাগ্য ভালো যে আমার ওয়াইফ আমায় অনুরোধ করেছে যেন তোদের জানে না মেরে পুলিশের হাতে তুলে দেই, আর আমি আমার ভালোবাসার কথা কি করে ফেলি বল? যা, তোদের প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু একেবারেই মাপ পাবি না। প্রিন্স তার লোকদের উদ্দেশ্য করে বলল, এদের পুলিশের হাতে দিতে আর এমন ব্যবস্থা করতে যেন জেলে পড়ে এদের মরণ হয়। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেল অফিসে। 3 মাস পর এখন আমরা দেশে আসি। আমার পরীক্ষার জন্য আসা হয়েছিল, তারপর আর ওখানে যাওয়া হয়নি। তবে এর মধ্যে প্রিন্স কয়েকবার লন্ডনে গিয়ে এসেছিল। পরীক্ষা শেষ হয়েছে অনেক দিনই হলো। একেবারে রেজাল্ট জেনে যাব বলে বায়না ধরেছিলাম প্রিন্সের কাছে, তাই তিনিও আর জোর করেনি। আমি এখন আমার রেজাল্টের জন্য অপেক্ষা করছি। আজ দুপুরে রেজাল্ট প্রকাশ হবে। দুপুর 2টায় রেজাল্ট বেরিয়েছে, আর প্রিন্স সেটা অনলাইনের মাধ্যমে দেখে নিয়েছে একটু আগে। উনি রেজাল্ট দেখার পর মুড অফ করে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার থেকে এটা আশা করিনি। এখন আমি সবাইকে কিভাবে বলবো যে প্রিন্স আইমান খানের ওয়াইফ এরকম একটা রেজাল্ট করেছে? আমি ওনার কথা শুনে সাথে সাথেই কেঁদে দিলাম। সবাই ওনার কথা শুনে স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। শাশুড়ি মা এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না রে মা, রেজাল্ট একবার খারাপ হয়েছে তো কি হয়েছে, প্রয়োজন হলে আবার পরীক্ষা দিবি, কিন্তু হাল ছাড়বি না। আমি ওনাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে দিলাম। এবার মামুনিও এসে
আমার কান্না থামাতে লেগে পড়লেন। সবাই এবার আমাকে সান্ত্বনা দিতে লেগে পড়ল। তারপর পাপা প্রিন্সকে জিজ্ঞেস করলো, বাবা প্রিন্স, ও কি কোনো সাবজেক্টে ফেল করেছে নাকি শুধু এমনিতেই পয়েন্ট কম এসেছে? আপনি নিজে এসে দেখে নিন। বলে ল্যাপটপটা এগিয়ে দিলেন পাপার দিকে। পাপা দ্রুত ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। এদিকে আমার ভয়ে বুক দুরু দুরু করছে। পাপা ল্যাপটপ থেকে চোখ সরিয়ে প্রিন্সের দিকে তাকাতেই প্রিন্স অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হেসে দিলেন। সাথে পাপাও হু হা করে হেসে উঠল। আমরা সবাই হা করে ওনাদের দিকে তাকিয়ে আছি, কিছুই বুঝতে পারছি না এত হাসির কি হলো। মামুনি বলে উঠল, এ কি, তোমরা হাসছো কেন এভাবে? পাগল হয়ে গেলে নাকি রেজাল্টের শোকে? রেজাল্টের শোকে নয়, বলো রেজাল্টের সুখে। তোমার মেয়ের রেজাল্ট খারাপ নয়, বরং অনেক ভালো করেছে। আমি রাগী দৃষ্টিতে প্রিন্সের দিকে তাকালাম। উনি মিষ্টি হেসে বললেন, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আমি কি একবারও বলেছি যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে? তুমি তো একটু মজা করতে, দেখেই কান্নাকাটি জড়িয়ে দিলে। প্রিন্স, তুমি দিন দিন বড্ড বাজি হয়ে যাচ্ছ। একটা বাচ্চা মেয়েকে কেউ এভাবে ভয় দেখায়? মেয়েটা এতক্ষণ এভাবে কাঁদলো, তাও তুমি সত্যিটা বললে না? এত দুষ্টু হলে কবে থেকে তুমি? যাক বাবা, বউয়ের সাথে একটু দুষ্টুমিও করা যাবে না? এখন দেখছি। ঠিক আছে, থাকো তোমরা, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি এখন প্রিন্স? এটা কি রাগ অভিমানের সময় হলো? ওই দেখো, এখন তো দেখছি আমার সবকিছুতেই দোষ হচ্ছে। আরে মিষ্টি মুখ করতে হবে না, আমি সার্ভেন্টদের ডাকতে যাচ্ছি মিষ্টি নিয়ে আসার জন্য। ও আচ্ছা আচ্ছা, যাও তাহলে। সারাদিন সবাই মিলে অনেক আনন্দ করলাম। একসাথে খাওয়া দাওয়া করে পাপা আর মামুনি বলল তারা বাড়ি ফিরে যাবে। তখন প্রিন্স বলে উঠল, আমরা তো কাল পরশুই লন্ডন ব্যাক করব। আপনারা এই দুদিন এখানে থেকে যান, রোজেরও ভালো লাগবে। সে কি, কাল পরশু চলে যাবে মানে? হ্যাঁ তাই তো জামাই, এত তাড়াতাড়ি চলে যাবে? আর কয়টা দিন থাকা যায় না? না, আসলে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তাই চলে যেতে হবে। তোমার কাজ থাকলে তুমি যাও, কিন্তু বৌমা এখন কোথাও যাচ্ছে না। এ কদিন তো পরীক্ষার ঝামেলাতেই কেটে গেল, আমাদের সাথে তো কথা বলার সময়ই পেল না। হ্যাঁ জামাই, আর কয়টা দিন না হয় থাকুক এখানে রোজ। তোমার কি মত? থাকেন আর কয়দিন প্লিজ। ওকে দেন, আমি কালকেই ব্যাক করছি লন্ডন। তোমার বেড়ানো হয়ে গেলে বলো, এসে নিয়ে যাব। উনি কথাগুলো বলেই সবার থেকে বিদায় নিয়ে উপরে চলে গেলেন। বুঝতে পারলাম অভিমান হয়েছে মিস্টারের। পাপা বলে উঠল, জামাই কি রেগে গেল নাকি? আরে ছাড়ুন তো মশাই, ও রাগ করুক আর যাই করুক, এখন আমাদের বৌমা আছে, আমাদের কাছে এটাই যথেষ্ট। সবাই একসাথে হেসে উঠল আবার বাবার কথা শুনে। কিন্তু আমার এদিকে ভয় লাগছে। রোজ, জাগিয়ে দেখ আবার জামাই রেগে গেছে কিনা। হ্যাঁ মা, গিয়ে দেখ তো পাগলটা কি করছে। আমি উঠে চলে এলাম। এবার রুমে এসে দেখি মিস্টার সোজা হয়ে খাটে শুয়ে এক হাত দিয়ে চোখ ঢেকে রেখেছে। আস্তে করে পাশে গিয়ে বসতেই উনি উল্টো দিকে ফিরে শুয়ে পড়লেন। রাগ করেছেন? কি হলো, কথা বলছেন না যে? রাগ করেছেন আমার উপর? আচ্ছা, আমার কি দোষ? বাবা মা সবাই তো চাইছে আর কিছুদিন থাকতে, তাই আমিও না করতে পারিনি। তাছাড়া আপনি যদি না চান আমি এখানে থাকি, তাহলে আপনি ওদের ডাইরেক্ট বলে দিতে পারেন। তা না হলে উল্টো আমার উপরই রাগ করে আছে। উনি এবার আমার দিকে ফিরে রাগ দেখিয়ে বলে উঠলেন, তুমিও তো চাইছো এখানে থাকতে, আমি তখন জিজ্ঞেস করিনি তোমার মত কি? আমিও খানিক রাগ দেখিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, থাকবো না আমি এখানে, আপনার সাথেই যাব। এবার হ্যাপি তো আপনি? আমি এখনই গিয়ে সবাইকে বলে দেব যে আমিও লন্ডন ফিরছি আপনার সাথে। না থাক, কাউকে কিছু বলতে হবে না, তুমি থাকো যতদিন খুশি, কিচ্ছু বলবো না আমি। অদ্ভুত তো আপনি, শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছেন। তখন মা বাবার সামনে তো কিছুই বলতে পারলেন না, কিন্তু এখন সব রাগ ঝাল আমার উপরে ছাড়ছেন। একদম বাজে কথা বলবে না, আমি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, তুমিও এখানে থাকতে চাইছিলে বলেই আমি কিছু বলিনি। তোমার ইচ্ছে তো পূরণ হয়েছে, তাহলে আমার পিছনে লেগেছো কেন?
যাও না, গিয়ে এই খুশিতে নাচো সবাই মিলে। যত সব। আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? সামান্য একটা বিষয় নিয়ে আপনি কি করে আমার সাথে এমন বিহেভ করতে পারেন? ওকে ফাইন, সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার সাথে কথা বলাই আমার উচিত হয়নি। থাকো তুমি এখানে, আমি গেলাম। উনি বিছানা ছেড়ে লাফিয়ে উঠে কাবার্ড থেকে শার্ট নিয়ে পরতে শুরু করলেন। আমি দ্রুত ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। কোথায় যাচ্ছেন আপনি? যেখানে খুশি যাই, তাতে তোমার কি? তুমি থাকো তোমার যেমন খুশি, আমি তোমাকে কিছু না বললেই তো হয়। এবার আমি যেখানে খুশি যাই, সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না। থাকো তুমি এখানে, তোমার যতদিন খুশি। কথাগুলো বলেই উনি বেরিয়ে যেতে নিলে আমি দ্রুত গিয়ে ওনার দরজা আটকে দাঁড়াই। উনি রাগে ফুসফুস করতে লাগলেন। রোজ পথ ছাড়ো, মাথা এমনি গরম আছে, আর গরম করিও না। আপনি কোথায় যাচ্ছেন আগে বলুন? আমি নতুন বাড়িতে যাচ্ছি, আর সেখান থেকেই কাল লন্ডন ব্যাক করব। না, আপনি এখন কোথাও যাবেন না, আর গেলে আমাকে সাথে নিয়ে যাবেন। কেন? তুমি না এখানে আরো থাকবে? থাকো, এখন আমার সাথে কেন যাবে? হুট করে ওনাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বললাম, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন প্রিন্স। আমাদের বাবা মায়েরদের তো ইচ্ছা হয় তাদের ছেলেমেয়ের সাথে একটু ভালোভাবে সময় কাটাতে, তাই না? মাত্র কয়েকটা দিনের তো ব্যাপার, তাই না? ওদের এই আবদারটা রাখুন প্লিজ। এভাবে রাগ করে চলে যাবেন না, ওরা খুব কষ্ট পাবে এতে। আমার বুঝি তোমায় ছাড়া থাকতে কষ্ট হয় না? আই নো, ইনফ্যাক্ট আপনাকে ছাড়া তো আমারও কষ্ট হয়। সেই জন্যই বলছি কি, প্লিজ আপনি এই কয়দিন আমাদের সাথে থাকুন। আপনার অফিসের কাজটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেরে নিন না, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। আর আমরাও কয়েকদিন এখানে থেকে তারপর না হয় ব্যাক করব। উনি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, ওকে। আমি তো সেই খুশি। উনি আচমকা আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে দুহাত চেপে ধরে বললেন, পরীক্ষা থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত অনেক দিন এখানে থেকেছো, তাও কিছু বলিনি। আর তারপরেও তোমার মন ভরে না? ওইদিকে আমার মা বাবারও মন ভরে না তাদের বৌমাকে এতদিন কাছে পেয়েও। ঠিক আছে, এবার একবার লন্ডন নিয়ে যাই তোমাকে, তারপর আর বছরখানেক বাংলাদেশের নামও মুখে নিতে দেব না। মাইন্ড ইট। কি বছর খানেক? ইয়েস ম্যাডাম। দিস ইজ নট ফেয়ার। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ মাই সুইটহার্ট। কচু। কি তবে রে? তারপর শুরু করে দিলেন দুষ্টুমি। প্রিন্সকে অনেক কষ্টে রাজি করিয়ে কয়েকদিন দেশে থাকার জন্য বাধ্য করলাম। এর মধ্যে আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুরের প্ল্যান করলাম। সবাই মিলে ঠিক করলাম আমরা কক্সবাজার যাব। তবে আমাদের সাথে নানুর বাড়ি থেকে নাবিল ভাইয়া আর পিচ্চি দুইজন যাবে। আমি আমার বান্ধবী মিমিকেও রাজি করালাম আমাদের সাথে যাওয়ার জন্য। সবাই মিলে খুব হই হুল্লোড় করবো ভেবেই সবাইকে যেতে রাজি করালাম। আজ রাতেই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকাল 7টায় গিয়ে পৌঁছালাম কক্সবাজারে। প্রিন্স চেয়েছিল ফ্লাইটে আসতে, কিন্তু আমার একটাই কথা ছিল যে সবাই মিলে গাড়িতে করে হই হুল্লোড় করে আসব। আর তাই উনিও বাধ্য হয়ে গাড়িতে আসতেই রাজি হলেন। এর মধ্যে গাড়িতে আসতে আসতে মিমি আর নাবিল ভাইয়ার মধ্যে অনেকটা ভাব জমে গেছে দেখলাম। যাই হোক, আমরা সবাই রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে উঠেছি। জার্নি করে সবাই মোটামুটি ক্লান্ত, তাই সকালের ব্রেকফাস্ট সেরে সবাই কয়েক ঘন্টা ঘুমানোর জন্য যার যার রুমে চলে গেলাম। দুপুরে সবাই মিলে লাঞ্চ সেরে কিছুক্ষণ সবাই পুল সাইডে গল্প করলাম আর হোটেলের আশপাশটা দেখলাম। এদিকে প্রিন্সকে মিডিয়ার জন্য খাওয়ার সময় বাদে বাকি সময়টা মাথায় হেড আর মুখে মাস্ক লাগিয়ে থাকতে হচ্ছে। বিকেলের দিকে আমরা বের হলাম সি বিচের উদ্দেশ্যে। সবাই খুব আনন্দ করছে। মিমি আর নাবিল ভাই তো সারাক্ষণ একই সাথেই ঘুরছে, যেন দুজনকে ফেভিকল দিয়ে আটকে দেওয়া হয়েছে। আর আমার পিচ্চি কাজিনগুলো নাবিল আর মিমির পেছনে পেছনে ঘুরছে। পাপা, মামুনি, বাবা, মা চারজন বেশিরভাগ একসাথেই থাকছে, যাতে আমরা ইয়াংরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারি। এদিকে মিস্টার পারফেক্ট আমাকে নিজের কাছ থেকে এক মুহূর্তও নড়তে নারাজ। সারাক্ষণ আমার হাত নিজের হাতের দুমুঠোয় ধরে রাখছে। একটু যে মিমি নাবিল ভাইদের সাথে গিয়ে কথা বলবো, সময় কাটাবো, তার কোনো চান্সই নেই। তার উপর আবার উনি নাবিল ভাইয়ের সাথে আমার কথা বলাও সহ্য করতে পারে না। যাই হোক, বাবা মারা সমুদ্রের পাড়ে লং চেয়ারে বসে গল্প করছে, আর এদিকে একজন আমাকে বগল দাবা করে রেখেছে।
এই চলুন না, আমরা সমুদ্রে পা ভিজিয়ে হাঁটি। দেখুন নাবিল ভাইরা কত মজা করছে, আর আপনি আমাকে এই বালির চরে বসিয়ে রেখেছেন। এত মজা করতে হবে না, অবেলায় পানিতে ভিজে পড়ে অসুখ বাঁধাবে। এর চেয়ে বরং এখন চুপচাপ এখানে বসে সমুদ্র দেখো। কাল সকালে রোদের সময় সমুদ্রে নামবো আমরা। ও, আপনিও না, সবকিছুতেই বেশি বেশি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন? কি? মিমি আর নাবিল ভাইকে দেখে মনে হচ্ছে ওদের মধ্যে কিছু একটা চলছে। দেখুন, সব জায়গায় কেমন ফেভিকলের মতো একে অপরের সাথে চিপকে থাকছে, যেন আমরা কেউ ওদের সাথে নেই, বরং ওরা একাই এসেছে। আর মাঝখানে তোমার পিচ্চি কাজিনগুলো কাবাব মে হাড্ডি হয়ে ওদের পিছু পিছু ঘুরছে। কি মনে হয় আপনার, আমরা কি একটা বিয়ের ইনভাইট পেতে চলেছি? তা জানি না, তবে ইনভাইট পেলেও অ্যাটেন্ড করতে পারবে কিনা তার সিউরিটি দিতে পারছি না। কেন কেন? কারণ আমরা খুব শীঘ্রই লন্ডন ফিরছি ম্যাডাম। সে যাই হোক, আমি আমার বান্ধবী আর ভাইয়ের বিয়ে কিছুতেই মিস করব না, বলে দিলাম। এবার আপনি রাগ করুন আর যাই করুন। কি বললে? ঠিক আছে, আমি একাই লন্ডন ফিরবো। থেকো তুমি তোমার ভাইয়ের আর বান্ধবীর বিয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখব আপনি আমাকে ছেড়ে কিভাবে যান। আচ্ছা দেখো, বাই দ্য ওয়ে, আগে এটা তো জেনে নাও তোমার ভাই আর বান্ধবীর মধ্যে আদৌ কিছু আছে কিনা। কিছু কনফার্ম না করে বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছো কেন? ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে, খুব শীঘ্রই এটা কনফার্ম করে ফেলবো। সন্ধ্যার দিকে সবাই মিলে গেলাম সি ফুড খেতে। মুরব্বীরা বসেছে এক টেবিলে, আর আমরা ইয়াংরা সবাই এক টেবিলে। প্রিন্সের এক পাশে আমি, আর অন্য পাশে একজন কাজিন ব্রাদার বসেছে। আরেক পাশে নাবিল ভাইয়া, মিমি আর নাবিল ভাইয়ার ছোট ভাই বসেছে। খাওয়ার মাঝখানে আমি নাবিল ভাইয়ার মিমিকে পিঞ্চ করে বললাম, কি রে মিমি, তুই তো দেখছি আমাকে ভুলেই গেছিস। তোকে তো হাতের নাগালে পাওয়াই যাচ্ছে না কক্সবাজার আসার পর থেকে। আর নাবিল ভাইয়া, তুমি তুমি তো দেখছি ছোট বোনটাকে ভুলেই গেছো গো। মিমি কিছু বলতে নিবে তার আগে নাবিল ভাইয়া বলে উঠলো, আরে না না, কি যে বলিস, আসলে তোর হাজবেন্ড ওয়াইফ এই প্রথম একসাথে কক্সবাজারে বেড়াতে এলি, তাই আমরা তোদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে চাইছিলাম না, আর সেই জন্যই আমরা সিঙ্গেলরা একসাথে থেকে তোদের স্পেস করে দিচ্ছিলাম। ও তাই? হ্যাঁ তাই তো, তুই আর ভাইয়া একসাথে সময় কাটানোর জন্যই তো আমাদের এই স্যাক্রিফাইস। প্রিন্স মিমির কথা শুনে কাশতে লাগলো। আমি দ্রুত ওনার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিলাম। উনি পানিটা খেয়ে একটা জোরে শ্বাস ছাড়লেন। নাবিল ভাইয়া বলল, আপনি ঠিক আছেন প্রিন্স? ইয়া, আই অ্যাম ওকে। প্রিন্স নাবিল ভাইয়ার থেকে চোখ সরিয়ে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলেন, দেখেছো, ওরা আমাদের ভালো মতো রোমান্স করার জন্য আলাদা থাকতে চাইছে, আর এদিকে তুমি রোমান্স ফেলে ওদের সাথে সময় কাটানোর জন্য পাগল হয়ে আছো। বুঝি না তুমি এত আনরোমান্টিক কেন। আমি ওনার দিকে তাকিয়ে টেবিলের নিচ দিয়ে চিমটি কেটে চুপ করতে বলে সামনের দিকে তাকালাম। তখনই মিমি বলে উঠল, দেখেছিস, আমরা আছি বলে ভাইয়া তোর সাথে মন খুলে কথাও বলতে পারছে না একটু। আমরা তো বুঝি তোরা মুখে কিছু না বললেও, তাই না নাবিল ভাইয়া? হ্যাঁ একদম ঠিক। নাবিল ভাইয়ের ছোট ভাই পাশ কাটিয়ে বলে উঠল, তোমরা কি নিয়ে কথা বলছো বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। তোরা তো কিছু বুঝতে হবে না, তাড়াতাড়ি খা তো। আচ্ছা নাবিল ভাইয়া, তুমি বিয়ে করছো কবে বলো তো? হঠাৎ এই প্রশ্ন কেন বোন? আমি প্রশ্ন করেছি নাবিল ভাইয়াকে, কিন্তু লজ্জা পাচ্ছে মিমি। আমি আবার বলে উঠলাম, বারে, আমাদের বুঝি তোমার বিয়ে খাওয়ার ইচ্ছে জাগে না? কি রে নাহিল, তোর ইচ্ছা হয় না ভাইয়ের বিয়ে খাওয়ার? হ্যাঁ আপু, কিন্তু ভাইয়া তো বিয়ের জন্য রাজি হয় না। তোরা কি শুরু করলি বলতো? আর রোজ হঠাৎ আমার বিয়ের পিছনে পড়লো কেন? রোজ তো ঠিকই বলেছে নাবিল, আপনার তো বিয়ের বয়স হয়েই গেছে, তাহলে বিয়ে করতে আপত্তি কোথায়? কেউ পছন্দের আছে নাকি? আমরা পাত্রী খুঁজবো। এই দেখেন, আপনিও রোজের সাথে তাল মিলাচ্ছেন ভাই। আপনার অন্তত আমাকে সাপোর্ট দেওয়া উচিত। সাপোর্ট করব বলেই তো জিজ্ঞেস করছি। যদি পছন্দের কেউ থাকে বলুন, নইলে আমরা ব্যবস্থা করে দেব। কি বলো রোজ? হ্যাঁ একদম ঠিক। ভাইয়া বলো, তোমার কেউ আছে কিনা? নইলে আমার একজন চেনা পরিচিত মেয়ে আছে, খুব সুন্দর এবং শিক্ষিতাও বটে। আর চোখে মিমির দিকে তাকিয়ে কথাটা বললাম। আমার কথা শুনে যেন মিমির মুখটা হুট করেই চুপসে গেল। মিমির মুখের অবস্থা খেয়াল করেও নাবিল ভাইয়া আমতা আমতা করে বলল, রোজ, এখানে ছোট ভাইরা আছে, কি শুরু করলে বলো তো? ভাইয়া আমরা কিন্তু এতটাও ছোট নই, ওকে?
ঠিকই তো, তুমি বলো তো নাবিল ভাইয়া। না মানে আসলে একজনকে ভালো লাগে আর কি। ও রিয়েলি ভাইয়া? চুপ করবি তুই? আরে তো রাগ করো না তো ভাইয়া, তুমি বলো কে সেই লাকি গার্ল। এখন কি বলতে হবে? পরে বলি প্লিজ। পরে বলবে? ঠিক আছে, তাহলে পরেই বলো, কিন্তু ঢাকা ফেরার আগেই বলতে হবে, যাতে ঢাকায় ফিরে মামা মামিকে বলে তোমার বিয়ের উৎসবটা লাগাতে পারি। আচ্ছা ঠিক আছে, বলবো। এদিকে মিমি বেচারে যেন মাথা নিচু করে গম্ভীর চিন্তায় পড়ে আছে, তাই ওকে আর কিছু সবার সামনে খাটালাম না। রাতে হোটেলে ফিরে প্রিন্স ফ্রেশ হতে গেছে, আর আমি এই সুযোগে ওনাকে বলে মিমির রুমে গেলাম ওর পেট থেকে কথা বের করতে। রুমে নক করার সাথে সাথে দরজা খুলে দিল। দরজা খুলে আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। কিরে, আমাকে দেখে এরকম ঘিমরি খেলি কেন? আর ব্যাপার কি বলতো, দরজা নক করতে না করতেই দরজা খুলে দিলি? কারোর জন্য ওয়েট করছিলি নাকি? না না, কি বলছিস এসব রোজ? আসলে আমি দরজা লক করতে এসেছিলাম, আর তখনই তুই নক করলি, তাই আর কি। ও আচ্ছা, হ্যাঁ। ওকে, ভেতরে চল, কথা আছে। রাতে যখন মিমির ঘরে ওর থেকে কথাটা আদায় করার চেষ্টা করছিলাম, তার মধ্যে হঠাৎ করে দরজায় নক পড়লে আমি কি দরজা খুলে দেখি নাবিল ভাইয়া দাঁড়িয়ে আছে। উনি আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল। বাহ, সেই সুযোগ আর হাতছাড়া করে কে? ভাইয়াকে ঘরে ঢুকিয়ে দুজনকে চেপে ধরি সত্যি কথা বের করার জন্য, আর ওরাও শেষে না পেরে স্বীকার করে দুজন দুজনকে পছন্দের কথা। দুজন দুজনকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। এবার ঢাকায় ফিরে ওদের বিয়ে খাওয়ার অপেক্ষা। আজকে নিয়ে 4 দিন হলো আমরা কক্সবাজারে এসেছি। কাল রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব সবাই। আজকে আর কালকের দিনটা মাঝখানে বাকি, তাই এই 2 দিন মন ভরে কিছু উপভোগ করতে চাই। আজ আমরা এসেছি ইনানি বিচে। সমুদ্রের পাড়ে ছোট বড় পাথর, কি সুন্দর সমারোহ। আমি আর মিমি এক পাথর থেকে অন্য পাথরে লাফিয়ে লাফিয়ে চলছি। প্রিন্স বারবার বলছে, রোজ সাবধানে, এত লাফিও না, পড়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা? আবার কবে আসবো এখানে তার কি কোনো ঠিক আছে? তাই যত খুশি আনন্দ করে নি। হঠাৎ করে পা ধারালো একটা পাথরের টুকরোর মধ্যে লেগে কেটে গেল। আমি আউচ করে চিৎকার করে পায়ে হাত দিয়ে বসে পড়লাম। প্রিন্স দ্রুত এসে আমার পা উপরে তুলে দেখতে লাগলেন। সবাই দ্রুত আমার কাছে এসে ঘিরে ধরলো। প্রিন্স খুব অস্থির হয়ে পড়েছে আমার রক্ত দেখে, যদিও খুব বেশি একটা কাটেনি। উনি হঠাৎ করে চোখ মুখ শক্ত করে উঠে ঠাস করে আমার গালে চড় বসিয়ে দিলেন। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিন্সের এরকম একটা কাজে। আমি তো চোখ গোল গোল করে কাদো কাদো ফেস করে প্রিন্সের দিকে তাকিয়ে আছি। কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় আসছে না। উনি নিজের মাথায় 2 হাত চেপে ধরলেন, তারপর, ইউ স্টুপিড গার্ল, বারবার মানা করছিলাম না এত লাফিও না, শুনেছিলে আমার কথা? এখন কাটলো তো পাটা, এখন কি করব তোমায় নিয়ে? হ্যাঁ, এখানে কি কোনো ডক্টর বা হসপিটাল আছে যে তোমায় নিয়ে যাব? হসপিটালে নিতে নিতেই রক্ত যে সব শেষ হয়ে যাবে, ইডিয়েট। আহ প্রিন্স, দেখছো বেটার এই অবস্থা, তার উপর রাগারাগি বন্ধ করো। কিভাবে পায়ের রক্ত বন্ধ করা যাবে সেই ব্যবস্থা করো। হ্যাঁ রে মা, খুব কষ্ট হচ্ছে কি তোর? রোজ, তোমার এখন এরকম বাচ্চাদের মতো উড়নচণ্ডী হয়ে লাফালাফি করা একদমই মানায় না, বুঝেছো? আহা, তুমি এখন আর বকাবকি করো না তো। দেখেছো মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। এখন এই বিচের মাঝে আমি কি দিয়ে ওর রক্ত বন্ধ করব বলো তো? এই, তোমাদের কারো কাছে এখানে বডি স্প্রে আছে? থাকলে তাড়াতাড়ি দাও প্লিজ। বডি স্প্রে দিয়ে কি হবে ভাইয়া? কাজ আছে, থাকলে দাও, এত প্রশ্ন না করে। হ্যাঁ ভাইয়া, আমার ব্যাগে আছে, এক্ষুনি দিচ্ছি। প্রিন্স বডি স্প্রে নিয়ে দ্রুত নিচু হয়ে বসে আমার পা টেনে ধরলো। উনি হঠাৎ আমার পায়ের কাটা স্থানে স্প্রে মেরে দিলেন, আর আমি চিৎকার করে ওনার শার্টের উপর ধরে কাজ চেপে ধরলাম। প্রচুর জ্বালা করছে কাটা জায়গায় স্প্রে করাতে, কিন্তু অদ্ভুতভাবে রক্ত পড়া ও বন্ধ হয়ে গেছে তাৎক্ষণিকভাবে। তারপর উনি পকেট থেকে একটা রুমাল বের করে সেটা আমার পায়ে চেপে ধরে বেঁধে দিয়ে উঠে দাঁড়ালেন। তারপর কাউকে কিছু না বলে হুট করে আমায় কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটার মাঝেই সবাই বলে উঠলেন, আমি রোজকে নিয়ে হোটেলে ফিরছি, আপনারা আসার হলে আসুন। সবাই ওনার কথা শুনে দ্রুত আমাদের পেছন পেছন হাঁটা ধরলো। কথা ছিল আজ রাতে আমরা ঢাকায় ব্যাক করব,
কিন্তু প্রিন্স কাল আমার পা কাটার সূত্র ধরে এতটাই রেগে গিয়েছিল যে হোটেলে ফিরেই সিদ্ধান্ত নিয়েছেন সকাল হলেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আমি তো দূর, বাবা মা পর্যন্ত ওনাকে কিছু বলার আর সুযোগ পায়নি। উনি যা ঠিক করেছেন তাই, এমনকি বাকিদের ডিরেক্ট বলে দিয়েছেন তারা যদি না যেতে চায় না যাবে, কিন্তু সকালেই উনি আমাকে নিয়ে ঢাকায় ব্যাক করবেন। এই বিষয়ে যেন কেউ আর কোনো কথা না বলে। আর আমাকে তো বকার উপর বকা দিতেই আছেন, সাথে বিচের ধারে ওই রকম রামচর। এরপরেও ওনার রাগ কমেনি, আমার সাথে ঠিক মতো কথাই বলছিলেন না। যাই হোক, আমরা এসে পৌঁছেছি বাড়িতে। দ্রুত 2-1 ঘন্টা পেরিয়েছে। আসার পরও উনি আমার সাথে ঠিক মতো কথা বলছে না। কি অদ্ভুত অবস্থা! এই মশাইয়ের একবার রাগ হলে তার রাগ ভাঙানো আমার জন্য কঠিন হয়ে পড়ে। উনি এসে ফ্রেশ হয়ে লম্বা হয়ে শুয়ে পড়েছে বিছানায়, চোখের উপর হাত রেখে। ভয়ে ভয়ে কাছে গিয়ে বসতেই উল্টো পাশ হয়ে শুয়ে পড়লেন, চোখ বন্ধ রেখে। কপালে ভাঁজ পড়ে আছে তার এই অবস্থাতেও। আর কিছু না ভেবে পেছন থেকে জাপটিয়ে জড়িয়ে ধরলাম। উনি আমার হাত ঝাড়া মেরে ফেলে দিলে আবার জড়িয়ে ধরে বললাম, এই যে এত রাগ কিসের আপনার? কাল থেকে এতগুলো বকা দিলেন, একটা অত জোরে চড় মারলেন, তারপর আবার রাগ দেখিয়ে নিয়ে এলেন কক্সবাজার থেকে। এত কিছুর পরও আপনার রাগ কেন কমে না? প্লিজ আর রাগ করে থাকবেন না। আচ্ছা, আমি কি ইচ্ছে করে কেটেছি বলুন? তারপরও ক্ষমা চেয়েছি কতবার, তারপরও কেন এত রেগে আছেন? প্লিজ ক্ষমা করে দিন না, কথা বলুন আমার সাথে। আপনি আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না, বলছেন না? প্লিজ সরো রোজ, আমি টায়ার্ড, ঘুমোতে দাও আমায়। তাহলে আমিও ঘুমাবো, আমায় জড়িয়ে ধরুন। কালকে রাতে আপনি আমায় জড়িয়ে ধরেননি কেন? জানেন না আপনি জড়িয়ে না ধরলে আমার ঘুম হয় না? তোমাকে আমি ঘুমোতে মানা করিনি, তোমার ঘুমানোর হলে এমনি ঘুমাও, জড়িয়ে টড়িয়ে ধরতে পারবো না। সো ডিস্টার্ব করো না প্লিজ। কি বললেন আপনি? আমি আপনাকে ডিস্টার্ব করছি? ও, এখন আর আমাকে ভালো লাগে না তাই না? তাই তো এখন আমাকে জড়িয়ে ধরতেও আপনার প্রবলেম হয়। ঠিক আছে, আর ধরতেও হবে না আমায় জড়িয়ে, আর ডিস্টার্বও করবো না আপনাকে। কথাগুলো বলেই উঠতে নিলে হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠল হয়ে সাথে সাথে সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে এলো। আমি মাথায় হাত দিয়ে চেপে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করতেও পারলাম না। ধুপ করে পড়ে গেলাম বিছানার সাইডে। মিটমিট করে চোখ খুলতেই টের পেলাম আমি কোনো উষ্ণ জায়গায় আছি। চোখ খুলে তাকাতেই দেখি প্রিন্স অস্থির চোখে তাকিয়ে আছে। আমায় চোখ খুলে তাকাতে দেখে অস্থির হয়ে বলল, হেই, তুমি ঠিক আছো জান? ওনার কথা শুনে তখনকার মাথা ঘুরে যাওয়ার কথা মনে পড়লো, সাথে ওনার তখনকার কথাগুলো মনে পড়লো। লাফ দিয়ে ওনার বুক থেকে সরে গেলাম। উনি আমার সামনে এসে বসে গালে হাত রেখে বললেন, কি হলো, কথা বলছো না কেন? আর ইউ ওকে সুইটহার্ট? তখন সেন্সলেস হলে কেন তুমি? কি সমস্যা হচ্ছে বলো আমায়। আমি মুখ ফুলিয়ে ওনার হাত গাল থেকে সরিয়ে অন্যদিকে ঘুরে বসলাম। তারপর বলতে লাগলাম, আমি ঠিক আছি কি নেই সেসব জেনে আপনি কি করবেন? আমি নিয়ে আপনার এত ভাবতে হবে না। এক থাপ্পড় দিয়ে লাল করে দেবো ইডিয়েট। আমি ভাববো না তো কে ভাববে শুনি? জাজ দেখাচ্ছ আমায় তুমি? আমি কোথায় ছাঁচ দেখাচ্ছি? আপনি তো বললেন তখন আমি যাতে আপনাকে বিরক্ত না করি, তাই তো চলে যাচ্ছিলাম। কিন্তু মাঝখানে মাথাটা ঘুরে গিয়ে যত গন্ডগোল হয়ে গেল। আই এম সরি, আমার জন্য আপনার ঘুমে ডিস্টার্ব হলো। আপনি ঘুমান, আমি আর ডিস্টার্ব করবো না। কথাগুলো বলে উঠতে নিলে উনি একটা টান মেরে আমায় নিজের উপর ফেলে বুকের সাথে মিশিয়ে ধরলেন। তারপর, কোথায় যাচ্ছ তুমি? মেরে ঠ্যাং ভেঙে দেব। আর এক পাও নড়লে এখান থেকে আমি যত খুশি বকবো, মারবো, আবার আদরও করব। বাট আমার থেকে দূরে যাওয়ার কথা দুঃস্বপ্নেও ভাববে না। আর তুমি এত বোকা কেন? হ্যাঁ, তুমি জানো না তুমি একটু আঘাত পেলে সে আঘাতটা আমি অনুভব করি? তার জন্যই তো রেগেছিলাম আমি। আর তুমি আমার রাগ না ভাঙিয়ে নিজেই উল্টো রাগ দেখাচ্ছ। অদ্ভুত মেয়ে তো তুমি। কাঁদো কাঁদো গলায় ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, সরি, আমি বুঝতে পারিনি, আর এরকম হবে না। এখন গিয়ে ফ্রেশ হয়ে এসো, কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসবে। ডক্টর কেন? কেন আবার? আপনি যে সেন্সলেস হয়েছেন সেটা কেন হলো সেটা জানতে হবে না? তার উপর কাল যে পা কেটেছেন, নিশ্চয়ই সেটার ইফেক্ট হচ্ছে এখন শরীরে। নইলে এরকম হুট করে অজ্ঞান হলে কেন? এই সামান্য ব্যাপারেও ডক্টর ডাকতে হয়? একটু রেস্ট নিলেই তো ঠিক হয়ে যেতাম। হয়েছে, আপনাকে আর ডাক্তারি করতে হবে না। এখন গিয়ে চোখ মুখে পানি দিয়ে এসো, যাও। আমি আর কি বলবো, আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে গেলাম।
প্রায় 2 বছর পর বাড়ি ভর্তি মেহমান গিজগিজ করছে। আজ আমাদের একমাত্র মেয়ে পুষ্প খানের জন্মদিন। গতকালই আমরা বিডিতে এসেছি পুষ্পর প্রথম জন্মদিন বিডিতে পালন করব বলে, আর এটাই পুষ্পর প্রথম বিডিতে আসা। এর মধ্যে বাবা মামুনি কয়েকবার গিয়ে লন্ডনে বেরিয়ে এসেছে, কারণ পুষ্প তখন খুব ছোট ছিল বলে প্রিন্স আমাদের নিয়ে বিধিতে আসতে চাইতো না। কিন্তু এবার অনেক জোর করে পুষ্পর প্রথম জন্মদিনের নাম করে ওনাকে রাজি করিয়েছি আসতে। পুষ্প প্রিন্সের কলিজার টুকরা, আর পুষ্প তার বাবা বলতে অজ্ঞান। পুষ্পর জন্ম হয়েছে লন্ডনে। আমার পুরোটা সময় জুড়ে আমার পাশে থাকার চেষ্টা করেছে, আর যেদিন জেনেছিল আমাদের বেবি আসতে চলেছে সেদিন তো পুরো বাড়িটাই পারছিল না মাথায় তুলে বসে। এই কি হলো, চলো সবাই ওয়েট করছো তো প্রিন্সেসকে দেখবে বলে। হ্যাঁ এই তো চলুন। দাও প্রিন্সেসকে আমার কোলে দাও। প্রিন্স বেবিকে কোলে নিয়ে আমার দিকে ঝুঁকে এসে মুখের উপর ফু দিয়ে বলল, এত সেজেছো কেন? আমায় আরো পাগল করবে বলে? আমি তো এমনি তোমার প্রেমে পাগল। এমনই তো পাগল পাগল লাগে, তার উপর আবার এত সাজলে তো নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে জান। পরে দেখা যাবে প্রিন্সেসের 2 বছরের মাথায় আবার প্রিন্সেসের ভাইও চলে এসেছে। ইস, এত লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন কেন দিন দিন? মুখে কিছুই আটকায় না? বারে, নিজের বউয়ের কাছে আবার লাগাম কি? লাগাম রাখতে গেলে প্রিন্সেসের ভাই কিভাবে আসবে শুনি? আমাদের কথাবার্তায় কি বুঝলো বুঝলাম না, কিন্তু পুষ্প খিলখিল করে হেসে উঠল। ওর মুখ দেখে আমরাও হেসে ফেললাম। আমি এবার হাসি থামিয়ে সিরিয়াস মুড নিয়ে বললাম, এই যে মিস্টার, এসব রোমান্টিক আলাপ সালাপ বাদ দিয়ে চলুন তো। আগে জো হুকুম বেগম সাহেবা। আমি আবার হেসে দিলাম ওনার কথা শুনে, আর এবার আমাদের হাসতে দেখে পুষ্প হেসে দিল। সারাদিন অনেক হই হুল্লোড় হলো আজ। মিম এসেছিল নাবিল ভাইয়ার সাথে। ওদের বিয়ে হয়েছে 7 মাস হবে। প্রেগনেন্সি আর তার উপরে লন্ডনে যাওয়ার কারণে ওনাদের বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি, আর এই অবস্থায় প্রিন্সও নিয়ে আসেনি। যাই হোক, রাতে পুষ্পকে ঘুম পাড়িয়ে দোলনায় শুইয়ে দিয়ে বারান্দায় এলাম। আজ আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে। বাইরে ফুরফুরে হাওয়া আর এই চাঁদনি রাত দুটোই ভালো লাগছে। হঠাৎ করে গরম নিঃশ্বাস পড়লো ঘাড়ের উপর। বুঝলাম উনি এসেছে। আমি উঠে পেছন ফিরতে নিলে উনি আমায় বাধা দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, আজকে রাতটা কত রোমান্টিক দেখেছো? তো কি রোম্যান্স হবে? শখ কত, যান গিয়ে ঘুমন, আর না হয় বেবিকে পাহারা দিন গিয়ে। কি বললে? খুব চালাক হয়ে গেছো না? কানের নিচে দুটো লাগালে সব চালাকি বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে ভয় পাই নাকি? কি আপনি মশাই? আমায় এক ঝটকায় সামনে ঘুরিয়ে ঠোঁট আঁকড়ে ধরলো। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিয়ে মুখের সামনে তুড়ি বাজিয়ে দিয়ে বলল, আই এম ইয়োর ডেঞ্জারাস লাভার হাজবেন্ড বেবি, ইউ নো না? নাকি আবার মনে করিয়ে দিতে হবে? তাহলে চলো মনে করিয়ে দেই। বলেই কোলে তুলে হাঁটা দিলেন ঘরের দিকে, আর আমি লজ্জায় ওনার শার্টের কলার চেপে ধরে বুকে মুখ লুকালাম। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।